তো শুরু করি আমরা, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ শক্তির ক্রম। হ্যাঁ, একটু ধূপধাপ খাতা কলম নাও, লিখে ফেলো সবাই। এই জিনিসগুলো একটু লিখে ফেলো, একটু লিখে ফেললে আমাদের সবার জন্য, তোমাদের সবার জন্য আসলে অনেক অনেক ভালো হবে বলে মনে করি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের আন্তঃআণবিক আকর্ষণ শক্তির ক্রমটা আসলে কোত্থেকে কোন দিকে যায়। ঠিক আছে, আন্তঃআণবিক আকর্ষণ শক্তির ক্রমটা আমাদের কোন দিক থেকে কোন দিকে মুভ করে সেটা একটু বলি। আমাদের আন্তঃআণবিক আকর্ষণ শক্তির ক্রম হচ্ছে আমাদের কঠিন, তরল এবং গ্যাস, এই তিনটা পদার্থের মধ্যে আমরা আন্তঃআণবিক আকর্ষণ শক্তির ক্রমটা হিসেব করে থাকি। আমরা জানি আমাদের কঠিন পদার্থ, যেমন এটা মনে করো একটা কঠিন পদার্থ, এই কঠিন পদার্থের অণুগুলো কি খুব কাছাকাছি একসাথে সংযুক্ত আছে। বা আমরা যদি পানি বা তরল পদার্থ দেখি, তাহলে দেখি আমরা তরল পদার্থের একটা প্রবাহ কাজ করে। কোথাও যদি তুমি তরল পদার্থ যদি ঢেলে দাও, তাহলে হচ্ছে সে কি করবে, প্রবাহিত হবে। কেন? কারণ অণুগুলা মোটামুটি দূরে দূরে থাকে। আর গ্যাসের কথা যদি বলি, মনে করো তুমি পারফিউম দিয়েছো, তোমার পারফিউমের সেন্ট বা তুমি আতর দিয়েছো, পুরো ঘরে ছড়িয়ে পড়ছে, তার মানে গ্যাসের অণুগুলো প্রায় মুক্তভাবে ছোটাছুটি করতে পারে। অর্থাৎ আমাদের কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি অনেক বেশি, যার কারণে কেউ যদি বেরিয়ে যেতে চায়, ছুটে যেতে চায়, তাহলে আরেকজন তাকে ধরে রাখে, যেতে দেয় না। ঠিক আছে, তাহলে আমরা আন্তঃআণবিক আকর্ষণ শক্তির ক্রমটা যদি খেয়াল করি, আন্তঃআণবিক আকর্ষণ শক্তির ক্রম কঠিন পদার্থের সবচেয়ে বেশি, তারপর তরল পদার্থের, এবং সবচেয়ে কম হচ্ছে বায়বীয় বা গ্যাসীয় পদার্থের। অর্থাৎ কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি, তরল পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি মাঝারি লেভেলের, এবং বায়বীয় বা গ্যাসীয় পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম। ঠিক আছে, তাহলে ওই কথাটা আমি একটু লিখে দিব, কারণ আমি জানি আমার ছোট ছোট ভাই বোনেরা এরা হচ্ছে বোঝে কম, পড়াশোনা বোঝে কম, বাকি সবই আসলে তোমরা বোঝো বেশি। তো এই কারণে আমি একটু লিখে দিই। এটা হচ্ছে সবচেয়ে বেশি, এটা হচ্ছে মাঝারি, আর এটা হচ্ছে সবচেয়ে কম। তারপর আমরা যদি দেখি, এখন দেখো এইটা আমরা যদি পারি, হ্যাঁ, আর যারা মেসেঞ্জার গ্রুপে আছো এখন কোনো মেসেজ দিবা না, ঠিক আছে? তাহলে কিন্তু আমার মানে ক্লাস নিতে খুব অসুবিধা হয়ে যাবে। তারপরে দেখি আন্তঃআণবিক দূরত্বের ক্রম। হ্যাঁ, একটা কথা সবসময় মনে রাখবা, আকর্ষণ শক্তি যত কমে যায় দূরত্ব তত বেড়ে যায়। ব্যাপারটা লং ডিস্টেন্স রিলেশনশিপের মতো। মনে করো, আচ্ছা তোমাদের কথা না বলি, মনে করো তোমাদের এলাকার কোনো সিনিয়র ভাই আপু এলাকার মধ্যে যখন প্রেম করতো, খুব নজরদারিতে রাখতো, আপুটা ভাইয়াটাকে অনেক নজরদারিতে রাখতো। সে অন্য কারোর সাথে কথা বলা তো দূরের থাক, অন্য কোনো মেয়ের দিকে তাকাইতেই পারতো না। বাট এখন মনে করো ওই ভাইয়াটা ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে, এখন সে দূরে চলে গেছে না, এখন সে যদি তার ক্লাসমেটদের সাথে কথা বলে, ওই আপুটা দেখবে, নজরদারি করতে পারবে না। কেন? কারণ দূরত্ব বেড়ে গেছে। দূরত্ব বেড়ে গেলে আকর্ষণ কমে যায়। যদিও এটা ঠিক না, এটা কি ঠিক? মোটেও ঠিক না। বাট দূরত্ব বেড়ে গেলে আকর্ষণ কমে যায়। তার মানে আমরা এখান থেকে আসলে কি বুঝতে পারলাম বলতো? এখান থেকে আমরা বুঝতে পারলাম আন্তঃআণবিক দূরত্ব যত বাড়ে, উপরেরটা এই যে আন্তঃআণবিক আকর্ষণ তত কমে। অর্থাৎ এখান থেকে আমরা এই জায়গায় ছোট করে একটু লিখে রাখি। হ্যাঁ, আমরা এই জায়গায় একটু লিখি যে আমাদের দূরত্ব আর এই যে আকর্ষণ, এদের সম্পর্ক কি জানো? এদের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, 1 আকর্ষণ। তার মানে দূরত্ব যত বাড়বে আকর্ষণ তত কমবে। অর্থাৎ আমরা এখান থেকে কথাটা এইভাবে বলতে পারি, অর্থাৎ আমাদের দূরত্ব যত বাড়বে আকর্ষণ শক্তি তত কমবে। এখন তোমরাই বলো, গ্যাসের ক্ষেত্রে দূরত্ব বেশি নাকি কঠিনের ক্ষেত্রে দূরত্ব বেশি? হ্যাঁ, কঠিন পদার্থের অণুগুলো খুব কাছাকাছি থাকে, তার মানে দূরত্ব কম। এই কারণেই তো আকর্ষণ বেশি। আমরা একটু আগে উপরে লিখছি আন্তঃআণবিক আকর্ষণ শক্তির ক্রম কঠিনের সবচেয়ে বেশি। কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ শক্তির ক্রম সবচেয়ে বেশি হওয়ার কারণে, কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বেশি হওয়ার কারণে এদের মধ্যে দূরত্ব কম। তাহলে আমরা এখানে যদি আমরা ক্রমটা যদি লিখতে চাই, তাহলে আমরা দেখতে পাই কঠিনের আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম, তরলের আন্তঃআণবিক দূরত্ব মাঝারি লেভেলের, এবং গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থের আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি। আশা করি জিনিসগুলো তোমাদের মাথায় ঢুকে গেছে। কঠিনের আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম,
সবচেয়ে কম, তরলের আন্ত আণবিক দূরত্ব মাঝারি লেভেলের এবং গ্যাসীয় পদার্থের মধ্যে আন্ত আণবিক দূরত্ব সবচেয়ে বেশি। তো এইগুলা তোমরা যখন এভাবে যখন পড়বা ভাইয়ারা, তখন আর কখনোই ভুল হওয়ার কোনো সুযোগ থাকবে না ইনশাআল্লাহ। তাহলে এই দুইটা জিনিস একসাথে একটু কম্বাইনলি আমি তোমাদের দেখার জন্য একটু ছোট করে দেই, একসাথে একটু দেখে নাও যে আন্ত আণবিক দূরত্ব বাড়লে আকর্ষণ কমে, গ্যাসের আন্ত আণবিক দূরত্ব সবচেয়ে বেশি, তাই গ্যাসের আন্ত আণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে কম। কঠিন পদার্থের আন্ত আণবিক দূরত্ব সবচেয়ে কম, তাই তাহলে তাদের মধ্যে আকর্ষণ শক্তি হবে সবচেয়ে বেশি। আশা করি সবাই বুঝতে পেরেছি, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছি। তারপরে একটু যাই আমরা পরের প্রশ্নে যাই। পরের অপশনটা দেখো, গতিশক্তির ক্রম। গতিশক্তি মানে কি বলতো? ওই যে ভাইয়াটা যখন আপুর সাথে কাছাকাছি ছিল তখন সে এত ছোটাছুটি করতে পারতো না, কোনো মেয়েদের দিকে তাকাইতে পারতো না। বাট এখন যখন ঢাকা ভার্সিটিতে চলে গেছে বা মনে করো সাস্টে চলে গেছে, তখন কি সে অনেক বেশি ছোটাছুটি করতে পারছে, সে এখন অনেক লুচু হয়ে গেছে, তাই না? লুচু হয়ে গেছে। তাহলে গতিশক্তির ক্রম মানে কি? লুচুমির ক্রম, নাকি লুচ্চা বা লুচু যেটাকে বলে সেটার ক্রম হচ্ছে গতিশক্তির ক্রম। তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমাদের গতিশক্তির ক্রমটা আসলে কিরকম ভাবে আসে? কঠিন পদার্থের দূরত্ব কম বলে কঠিন পদার্থের গতিশক্তি সবচেয়ে কম। কারণ কি, এই যে কঠিন পদার্থ এখানে রাখছো, এখানেই আছে, এটা কি কোথাও গেছে? যায় নাই। বাট এটা যদি পানি হতো তাহলে সে গড়িয়ে পড়ে যেত। এটা যদি গ্যাস হতো, এই হাতে গ্যাসকে তুমি রাখতে পারবে না, গ্যাস উড়ে চলে যাবে। তাহলে কঠিন পদার্থের গতিশক্তি সবচেয়ে কম, তরল পদার্থের গতিশক্তি মাঝারি লেভেলের এবং গ্যাসীয় পদার্থের গতিশক্তি সবচেয়ে বেশি। অর্থাৎ আমরা বলবো কঠিন পদার্থের গতিশক্তি সবচেয়ে কম, তরল পদার্থের গতিশক্তি মাঝারি লেভেলের এবং গ্যাসীয় পদার্থের গতিশক্তি সবচেয়ে বেশি। এগুলো থেকে আমাদের এমসিকিউ আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, আকাশ অনেক লেজি, ঠিক আছে। আচ্ছা, আর রুজিনা বলছে আমার এখানে অনেক নেট প্রবলেম। আহা, আচ্ছা দেখো, আচ্ছা তারপরে যাই। তারপরে আমরা যদি খেয়াল করি, আমরা আরেকটু জিনিস একটু বুঝি, তাহলে তিনটাকে আমরা একসাথে যদি লিখি, দেখো তো, আন্তঃনবিক আকর্ষণ, আকর্ষণের সাথে দূরত্বের সম্পর্ক, আন্তঃনবিক দূরত্বের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক, ঠিক আছে, একটা। আবার আমরা যদি দেখি আকর্ষণের সাথে গতিশক্তি সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে গতিশক্তি এবং দূরত্ব দুইজনই কি? আকর্ষণের শত্রু। ব্যস্তানুপাতিক মানে কি? শত্রু। তার মানে দূরত্ব আকর্ষণের শত্রু, গতিশক্তিও আকর্ষণের শত্রু। তাহলে ওরা দুইজন কি হবে? বলবে যেহেতু তুমিও ওরে দেখতে পারো না, আমিও ওরে দেখতে পারি না, তাহলে চলো আমরা দুজন বন্ধু হয়ে যাই। অর্থাৎ তাদের দুইজনের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ আন্তঃআণবিক দূরত্বের সাথে গতিশক্তির সম্পর্ক সমানুপাতিক। অর্থাৎ যে পদার্থের আন্তঃআণবিক দূরত্ব বেশি তার গতিশক্তিও বেশি, তার আকর্ষণ কম। আশা করি সবাই বুঝতে পেরেছি। তাহলে এই তিনটাকে একসাথে কম্বিনেশন করে আমরা যদি লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি এরকম, অর্থাৎ দূরত্ব যার বেশি, যত বেশি গতিশক্তি তত বেশি, আর আন্তঃআণবিক আকর্ষণ তত কম। নিচের দিকে তীর চিহ্ন দিয়ে আমরা বোঝাই কম, উপরের দিকে তীর চিহ্ন দিয়ে আমরা বোঝাই বেশি। তাহলে এটাকে আমরা এভাবেও লিখতে পারি, আবার উল্টা ভাবেও লিখতে পারো। খাতায় লিখে না, ওটা আমরা এখানে জায়গায় নাই, লিখছি না। তাহলে দূরত্ব যদি কম হয় গতিশক্তি কম হবে, আকর্ষণ বেশি হবে। তাহলে ওটা আমি জাস্ট চিহ্নটা, সিম্বলটা দিয়ে তোমাদের বুঝাই দিই। তাহলে দূরত্ব যত কম, আচ্ছা এই কালারটা ভালো লাগছে না, আরেকটা কালার নিই, এইটা নিই, একটু লাল লাল দিই নাকি, লাল লাল লাল, দেখো লাল। তাহলে দূরত্ব যত কম গতিশক্তি তত কম, আকর্ষণ তত বেশি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এতটুক পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা? ভাইয়াকে একটু কমেন্ট করে জানাও তো, এতটুক পর্যন্ত সবাই বুঝতে পেরেছে কিনা? বলো বলো, সবাই বলো তো, এতক্ষণ যা পড়ালাম সেটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা? তারপর আমরা পরের টপিকে যাব,
ঠিক আছে পাপিয়া, জি স্যার, ওকে স্যার, ঠিক আছে। তাহলে সবাই যদি আমরা বুঝি, তোমরা সবাই লাভ রিয়েক্ট দিচ্ছ, আমিও দেই, আমারটার মধ্যে দিলাম, আমিও 2টা লাভ রিয়েক্ট দিলাম। ওকে, সিয়াম বুঝতে পেরেছি, সোরাইয়া বুঝতে পেরেছি, প্রমোদ, ঋত্বিক বলছো সাউন্ডের প্রবলেম। সাউন্ডের প্রবলেম কি? রাইহান খান, ইনশাআল্লাহ, ঠিক আছে। সবাই যদি আমরা বুঝি, তোমরা সবাই লাভ রিয়েক্ট দিচ্ছ, আমিও দেই, আমারটার মধ্যে না কোনো সমস্যা নাই, সাউন্ডের কোনো প্রবলেম ইস্যুস এখানে নাই। রোজিনা, ইয়েস স্যার, ওকে, সাউন্ডের কোনো ইস্যু নাই, হয়তোবা তোমার ওখানে একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে। এক কাজ করো, তুমি আবার লাইভে ঢুকো, তাহলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তারপরে যাই, এরপরে আমাদের এমসিকিউ থেকে যা আসে সেটা হচ্ছে ব্যাপন হারের ক্রম। ব্যাপন কি, এটা নিয়ে আর বোঝানোর কিছু নাই। মা বাসায় পোলাও রান্না করছে, তুমি স্কুল থেকে আসছো, আসার পরেই তুমি কি ঘ্রাণ, আজকে পোলাও রান্না হয়েছে, এটাই ব্যাপন। এই যে রান্নাঘর থেকে পোলাওয়ের ঘ্রাণটা চারিদিকে সমভাবে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ছে, সেটাই হচ্ছে ব্যাপন। ব্যাপন কি, কোনো একটা মাধ্যমে কঠিন তরল এবং বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। ঠিক আছে, ব্যাপন আর নিঃসরণের মধ্যে পার্থক্য কি? তুমি যখন বডি স্প্রে, যখন তুমি স্প্রে করো, তখন সজোরে যেটা বের হয়, ফিস করে একটা আওয়াজ করে, ছেদ করে আওয়াজ করে যেটা বের হয়, সেটা হচ্ছে নিঃসরণ। তারপর সেটার ঘ্রাণ পুরো ঘরে ছড়িয়ে পড়ে, বা তোমার আশেপাশে থাকা লোকজন সেটার ঘ্রাণ নেয়, সেটা হচ্ছে ব্যাপন। তাহলে নিঃসরণ আর ব্যাপনের মধ্যে প্রথমে ঘটে নিঃসরণ, তারপরে ঘটে ব্যাপন। এই কথাগুলো আশা করি আমরা সবাই জানি। এখন আসো আমরা দেখি ব্যাপন হারের ক্রম কি। ভাই আমাদের এমসিকিউতে, এসএসসি লেভেলের এমসিকিউতে ব্যাপন হারের ক্রম এতটা জটিল করে না, এইটা আসে না, এটা হচ্ছে ভিন্ন ভিন্ন ভৌত অবস্থার ক্ষেত্রে। বাট তাও ভাইয়া দেখাচ্ছি, এসএসসি লেভেলে যেটা আসে সবগুলোই গ্যাসীয় পদার্থ দেওয়া থাকে, আণবিক ভরের ভিত্তিতে ব্যাপন হার বের করতে হয়। যার আণবিক ভর বেশি সে হচ্ছে মোটা, মোটা মানুষ ভারী, তো সে হচ্ছে তাড়াতাড়ি দৌড়াইতে পারবে না, তার মানে তার ব্যাপন হার কম। আর যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, ওটাই আসে মোটামুটি। আর ব্যাপন হারের সাথে ব্যাপন কালের একটা সম্পর্ক আছে, ওটা ভাই হয়তো বা শীটে তুলতে আমার এখন মনে হচ্ছে, ওটা মানে ভুলে গেছিলাম, ওটা আমি এখন অ্যাড করে দিব, সমস্যা নেই। তাহলে ব্যাপন হারের ক্রম এটা আমাদের অত ইম্পর্টেন্ট না, তাও পড়ে রাখো। ভিন্ন ভিন্ন ভৌত অবস্থার ক্ষেত্রে বলো, এই কলমটাকে আমি যেখানে যদি ফেলে রাখি, এই কলমটার কি কোথাও মুভ করার সুযোগ আছে? নাই। তাহলে ওর ছড়িয়ে পড়ার হার কত? সবচেয়ে কম। বাট এটা যে একটা লিকুইড হইতো, তরল হইতো, তাহলে তার ছড়িয়ে পড়ার হার ওর থেকে বেশি। যদি এটা একটা গ্যাস হইতো তাহলে ওর ছড়িয়ে পড়ার হার সবচেয়ে বেশি। তার মানে এতক্ষণ যা পড়ছো সেটাই কিন্তু আমরা অ্যাপ্লাই করতেছি। যার গতিশক্তি বেশি তার ব্যাপন হার বেশি। তাহলে গতিশক্তি কার বেশি? হয় গ্যাসীয় পদার্থের বেশি। তো ভিন্ন ভিন্ন ভৌত অবস্থার ক্ষেত্রে, এই যে ভিন্ন ভিন্ন ভৌত অবস্থার ক্ষেত্রে মানে কঠিন তরল গ্যাসের ক্ষেত্রে ব্যাপন হারের ক্রম হচ্ছে কঠিনের ব্যাপন হার সবচেয়ে কম, তরল পদার্থের ব্যাপন হার সবচেয়ে বেশি, এবং গ্যাসীয় পদার্থের ব্যাপন হার, ও মাই গড, এটা সবচেয়ে বেশি। তাহলে কঠিনের ব্যাপন হার সবচেয়ে কম, কম কম কম, সবচেয়ে কম। তরলের ব্যাপন হার মাঝারি, এবং গ্যাসীয় পদার্থের ব্যাপন হার সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। এটা আশা করি সবাই বুঝতে পেরেছি। এখন চলো আমরা দেখি, যদি একই রকম ভৌত অবস্থা হয়, সবগুলাই ধরো গ্যাস, একই রকম ভৌত অবস্থা যদি হয়, ধরে নাও, ধরি সবগুলো অপশন গ্যাস, সবগুলো অপশন গ্যাস, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি জানি? সেই ক্ষেত্রে আমাদের ব্যাপন হারের ক্রম হচ্ছে আণবিক ভর যার বেশি, ব্যাপন হার তার কম, ব্যাপন হার তার কম। আবার ব্যাপন হার, আবার আরেকটা কি লিখবো? আরেকটা লিখবো আণবিক ভর যার কম, মানে যে হালকা পাতলা, আণবিক ভর যার কম, ব্যাপন হার তার বেশি, ব্যাপন হার তার বেশি। তাহলে যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, মানে উল্টা কথা মনে রাখবে, একটার উল্টা আরেকটা, ব্যাপন হার তার বেশি। আর যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি।
তাহলে এই কথাটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই কথাটাকে আমরা একবারে এইভাবে লিখতে পারি, অর্থাৎ আণবিক ভরকে আমরা m দিয়ে প্রকাশ করি। এই যে আণবিক ভর, এটাকে আমরা প্রকাশ করি m দিয়ে। এই যে ব্যাপন হার, রেট অফ ডিফিউশন, এটাকে আমরা প্রকাশ করি স্মল r দিয়ে। ঠিক আছে? আচ্ছা, যা আমি লেট করে ফেললাম, কোনো সমস্যা নেই ভাইয়া, প্রত্যেকটা ক্লাস আমাদের ইউটিউবে আপলোড করা হয় পরের দিন। ঠিক আছে? এবং আমাদের গ্রুপের, আমাদের মেসেঞ্জার গ্রুপ লিংক, মানে তোমাদের এসএসসি 2025 এর মেসেঞ্জার গ্রুপ লিংক, আমাদের ফেসবুক গ্রুপ লিংক, আমাদের ফেসবুক পেজ লিংক, আমাদের ইউটিউব চ্যানেল লিংক, সবকিছু কিন্তু ক্লাসের ক্যাপশনে দেওয়া আছে, লাইভ ক্লাসের ক্যাপশনে দেওয়া আছে। সেখান থেকে নিজ নিজ দায়িত্বে তোমরা সেগুলোতে অ্যাড হয়ে যাও, নিজ নিজ দায়িত্বে অ্যাড হয়ে যাও। কিভাবে হবা? ক্লিক করো, তাইলেই তো হয়ে যাবে। তোমরা স্মার্ট ছেলে পেলে, তোমরা যদি আমাদের জিজ্ঞেস করো, আমরা তো বুড়া মানুষ, তোমরা যদি আমাদের জিজ্ঞেস করো যে ভাইয়া কিভাবে অ্যাড হবো, আমি জিজ্ঞেস করবো তোমাদের যে টেকনোলজিটা আমার একটু বুঝাই দাও। বুঝো নাই? তোমরা জেনজি না, তোমরা তো অনেক স্মার্ট, তো তোমাদের তো এগুলো আসলে পারা কোনো ব্যাপারই না। তাহলে দেখো, তাহলে এখান থেকে আমরা বলবো m যার বেশি তার r কম, আর m যার কম তার r বেশি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পুরো স্লাইডের সারমর্ম। আণবিক ভর যার বেশি, ব্যাপন হার তার কম, আণবিক ভর যার কম, ব্যাপন হার তার বেশি। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছি। না বুঝলে বলবা। আচ্ছা, তাহলে আমাদের মাঝে দিয়ে ছোট একটা জিনিস মিসিং হয়ে গেছে, সেটা আমি একটু বলে দিই। ব্যাপন কাল, ব্যাপন কালের কথাটা আবার আমি একটু লিখে দিই। হ্যাঁ, ওটা আসলে আমি এখানে তুলতে ভুলে গিয়েছি ভাইয়া। তাহলে দেখো, ব্যাপন কাল, ব্যাপন কাল, ব্যাপন কাল ব্যাপন হারের ব্যস্তানুপাতিক। কারণ কি বলতো, যার ব্যাপন হার কম তার ব্যাপন কাল বেশি। ব্যাপন কাল মানে কি? ব্যাপিত হতে কতক্ষণ সময় লাগতেছে, ব্যাপিত হতে কতক্ষণ সময় লাগতেছে। যার ব্যাপন হার কম তার ব্যাপন কাল বেশি, অর্থাৎ এদের সম্পর্ক আবার ব্যস্তানুপাতিক। তাহলে এই জিনিসটাকে আমি যদি তিনজনের জন্য যদি একসাথে যদি লিখতে চাই, তাহলে আমি কি লিখতে পারি? দেখো, তাহলে আমি লিখতে পারি যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, তার ব্যাপন কালকে আমি যদি টাইম দিয়ে প্রকাশ করি, ব্যাপন কাল এটাকে যদি আমি যদি টি দিয়ে প্রকাশ করি, টি, তাহলে তার ব্যাপন কাল বেশি। বেশি কম বেশি, বেশি কম বেশি, তার মানে মাঝখানে থাকতেছে একটা বিপরীত জিনিস। তাহলে এটা কি হবে বলতো? কম, এইটাও কম, বাট এটা বেশি। কম বেশি কম, এভাবে মনে রাখতে পারো তোমরা। তাহলে আণবিক ভর যার বেশি, ব্যাপন হার তার কম। ব্যাপিত হতে যদি ব্যাপন হার যদি কম হয়, তাহলে ব্যাপিত হতে সময় বেশি লাগবে, কারণ ওর ব্যাপন হওয়ার হার তো কম, মানে ও স্পিড কম, ওর দৌড়ানোর স্পিড কম। ওর দৌড়ানোর স্পিড কম হলে ওর ফিনিশিং লাইনে পৌঁছাতে সময় বেশি লাগবে। ব্যাপন কাল, ফিনিশিং লাইনে পৌঁছাতে কতক্ষণ সময় লাগতেছে। ও হালকা পাতলা চিকন চাকন মানুষ, ওর তাহলে কি হবে? বেশি স্পিডে দৌড়াতে পারবে, তাহলে তার ফিনিশিং লাইনে পৌঁছাতে কম সময় লাগবে। আশা করি এই জিনিসটা আমার সব সোনামণিরা বুঝতে পেরেছে। ঠিক আছে? আমাকে এখন বলো, এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? বলো তো সবাই আমাকে, এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা তোমরা? জানাও আমাকে, এটা সবাই বুঝেছো কিনা আমাকে জানাও। এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে বলো। তুমি ছাড়া আমি একা, বলো 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 বলো। ঠিক আছে, বুঝছি, ঠিক আছে সুরাইয়া, বুঝতে পেরেছি। ওকে, যাই, তারপরে যাই। ওকে, তারপরে যাই। নিঃসরণ, নিঃসরণ। সুরাইয়া আছে, রাইহান আছে, ইয়াসার, পাপিয়া আছে, আর সুদীপ্ত বলছো না ভাইয়া। ভাইয়া না কেন? তুমি বোধহয় মাঝখানে মনে হয় প্রবেশ করেছো, শুরু থেকে মনে হয় নাই। যারা হঠাৎ করে এসেছো তোমাদেরকে বলবো, তোমরা পরে ক্লাসটা শেষ হলে পরে আবার একবার একটু দেখে নিও, হ্যাঁ, অথবা আগামীকাল ইউটিউবে যখন আপলোড হবে তখন দেখে নিও। ঠিক আছে? তারপরে যাই। তারপরে আমরা যদি দেখি নিঃসরণ। নিঃসরণ কি? নিঃসরণ আমি ডিটেলস কিছুই পড়াবো না। নিঃসরণের যত ম্যাথ আছে সবকিছু হচ্ছে আমাদের সেম অ্যাজ ব্যাপন। জাস্ট লিখে দিই, সেম অ্যাজ ব্যাপন, সেম অ্যাজ ব্যাপন, ব্যাপনের মতো। তার মানে কি বলতো? ব্যাপনের মতো মানে কি? মানে হচ্ছে আণবিক ভর, তাই একটু লিখে দিই, হ্যাঁ, আণবিক ভর যার বেশি, নিঃসরণ তার কম। নিঃসরণ, আচ্ছা নিঃসরণের নিচে ব নাই, সরি, নিঃসরণ তার কম, হ্যাঁ। আর আণবিক ভর যার কম তার নিঃসরণ হার বেশি। আণবিক ভর যার কম তার
নিঃসরণ বেশি। ঠিক আছে, এটা নিয়ে আর ডিটেলস আর ভাইয়া কিচ্ছু বললাম না। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছি, এটা নিয়ে ডিটেলস কিচ্ছু বললাম না। ওকে, আচ্ছা এখন আসো উদ্বায়ী পদার্থ। হ্যাঁ, উদ্বায়ী পদার্থ থেকে কি আসে বলতো? উদ্বায়ী পদার্থ থেকে মেইনলি আমাদের আসে যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে নিচের কোনটি উদ্বায়ী পদার্থ। 6টা উদ্বায়ী পদার্থ মনে রাখলেই চলবে, 6টা উদ্বায়ী পদার্থের নাম লিখে দিচ্ছি, এগুলো একটু মনে রাখবেন। হ্যাঁ, উদ্বায়ী পদার্থ, 1 নাম্বার উদ্বায়ী পদার্থ হচ্ছে, আমি যদি বলি 1 নাম্বার উদ্বায়ী পদার্থ হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। 2 নাম্বার উদ্বায়ী পদার্থ, উদ্বায়ী পদার্থ কারা? যাদেরকে তাপ দিলে, যাদেরকে উদ্বায়ী পদার্থ হচ্ছে কারা? যাদেরকে তাপ দিলে সলিড কঠিন থেকে, যাদেরকে আমরা ডেল্টা মানে তাপ দিলে সরাসরি গ্যাস হয়ে যায়, তাদেরকে আমরা বলছি উদ্বায়ী পদার্থ। যাদেরকে সলিড থেকে তাপ দিলে সরাসরি গ্যাস হয়ে যায়, তাদেরকে আমরা বলছি উদ্বায়ী পদার্থ। তাহলে একটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। হ্যাঁ, এটার নাম আরেকটা আছে, এটাকে আমরা বলি নিশাদল। তো এমসিকিউর অপশনে নিশাদল কথাটাও থাকতে পারে, তো তোমরা মনে রাখবা অ্যামোনিয়াম ক্লোরাইডকে নিশাদল বলে। তারপর 3 হচ্ছে কর্পূর। কর্পূর, কর্পূর অনেক সময় বাংলাতেও আসে এমসিকিউ অপশনে, অথবা সংকেত আকারে আসে। কর্পূরের সংকেত হচ্ছে C6H16O। কোনো একটা বোর্ডে আমি দেখেছিলাম একবার যে এখানে ছিল C10H6O, 16 দেওয়া ছিল না, 6 দেওয়া ছিল, আবার এইটাও দেওয়া ছিল। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করছে, 6 এ গিয়ে বৃত্ত ভরাট করে চলে আসছে। তো খেয়াল রাখবা পরীক্ষায়। ঠিক আছে, কর্পূর হচ্ছে C10H16O। তারপর হচ্ছে ন্যাপথালিন। ন্যাপথালিন কি বলতো ভাইয়া? ন্যাপথালিন হচ্ছে আলমারিতে আমাদের আম্মুরা যে ওই যে সাদা সাদা টিকটিকি ডিমের মতো রাখে না, কিসের জন্য? পোকামাকড় থেকে কাপড় চোপড়কে রক্ষা করার জন্য, ওটাকে ন্যাপথালিন বলে। সাদা যে থাকে ন্যাপথালিন বাজারে কিনতে পাওয়া যায়, কাপড় আলমারি এবং ওয়ার্ড্রোপের ভেতরে যেগুলো দেয়। তোমরা কখনো খেয়াল করেছো যে ন্যাপথালিন তুমি যখন অনেকদিন পরে যখন আলমারি যখন খোলো বা কাপড় যখন খোলো, দেখবা যে ন্যাপথালিনটা থাকে না। এবং কথা হচ্ছে কাপড়ে কোনো তরল লিকুইড কোনো ভেজা ভেজা ভাবও থাকে না। কেন? কারণ ন্যাপথালিন একটা উদ্বায়ী পদার্থ, এটা একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, সরাসরি কঠিন থেকে সে বাষ্প হয়ে গেছে, এই কারণে তরলের রূপান্তরিতই হয় নাই, যার কারণে হচ্ছে কাপড়ে কোনো ভেজা ভাব থাকে না। ঠিক আছে, ন্যাপথালিনের সংকেত হচ্ছে C10H8, এটা একটা হাইড্রোকার্বন। তারপর আমাদের কি আসে? তারপর আমাদের আসে কঠিন কার্বন ডাই অক্সাইড। কঠিন কার্বন ডাই অক্সাইড, এটা পরীক্ষায় এইভাবেও আসতে পারে, কার্বন ডাই অক্সাইড সলিড, বা এটার আরেক নাম কি? ড্রাই আইস, বা এটার আরেক নাম কি? শুষ্ক বরফ, সাদা বরফের মতো শুষ্ক বরফ। এই যে কঠিন কার্বন ডাই অক্সাইড, এটা আমাদের এমসিকিউতে কিভাবে আসতে পারে? হ্যাঁ, আসতে পারে এটা এমসিকিউতে এই রকম যে কি বলছো স্যার, সংকেত মুখস্থ করার কি কোনো সহজ উপায় আছে? সংকেত মুখস্থ করার সহজ উপায় বলতে তোমাকে হচ্ছে জারণ মান মনে রাখতে হবে। সংকেত মুখস্থ করার সহজ উপায় কিন্তু আমি আপন বলছো আমাকে, এটা কিন্তু সংকেত কিভাবে লিখতে হয় সেটা খুব সম্ভবত আমি তোমাদেরকে পড়িয়েছি গত ক্লাসে, চ্যাপ্টার 3 পদার্থের গঠনে সংকেত মুখস্থ করার কিছু টেকনিক আমি শিখিয়েছি। ওটা আমাদের ইউটিউব চ্যানেলে আছে, সেখানে গেলে তুমি পাবে। হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা প্লেলিস্টে গিয়ে সার্চ দিবে, এসএসসি কেমিস্ট্রি প্লেলিস্টটা খুঁজে বের করবে। এসএসসি কেমিস্ট্রি প্লেলিস্টে গেলে তোমরা এখন পর্যন্ত নেওয়া মানে 3টা ক্লাস নিয়েছি রিসেন্ট টাইমে, ওগুলা পেয়ে যাবে। ঠিক আছে, আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের আয়োডিন। মনে রাখবা আয়োডিন হচ্ছে একমাত্র উদ্বায়ী মৌল। এটা আমাদের এমসিকিউতে আসে। নিচের কোনটি উদ্বায়ী মৌল? উদ্বায়ী মৌল হচ্ছে আয়োডিন। তাহলে আমরা এই 6টা নাম বিসমিল্লাহ বইলা ওযু টুজু কইরা মুখস্থ করব। ঠিক আছে, এই 6টা নাম আমরা মুখস্থ করব। এরা হচ্ছে সবাই উদ্বায়ী পদার্থ। উদ্বায়ী পদার্থ মানে কি? যাদেরকে তাপ দিলে সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হয় বা কঠিন থেকে গ্যাসে পরিণত হয়, সলিড থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত হয়, লিকুইড ফর্ম হয় না। কারা কারা? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিশাদল, কর্পূর বা C10H16O, তারপর হচ্ছে আমাদের ন্যাপথালিন C10H8, তারপর আমাদের কঠিন কার্বন ডাই অক্সাইড, এটাকে এইভাবে কার্বন ডাই অক্সাইড সলিডও লেখা হয়, ড্রাই আইস অথবা শুষ্ক বরফ, আর ফাইনালি আমাদের আয়োডিন, যেটা একমাত্র উদ্বায়ী মৌল। তো এই স্লাইডের সবকিছু সবাই বুঝতে পেরেছো কিনা ভাইয়াকে একটু কমেন্ট করে জানাও। তারপর আমরা জাস্ট 2টা গ্রাফ দেখবো। গ্রাফ 2টা, একটা হচ্ছে
আমাদের বরফের বাষ্পীকরণের লেখচিত্র, বরফ থেকে কিভাবে বাষ্প হয় সেটার লেখচিত্র, আর একটা হচ্ছে বাষ্প শীতলীকরণ চিত্র, বাষ্প থেকে কিভাবে বরফ হয় সেটার লেখো। ঠিক আছে? আচ্ছা, রাইহান খান বলছো স্যার মুখস্থ আছে, ভেরি গুড, মুখস্থ থাকলে খুব ভালো। সিয়াম বুঝছি, ঠিক আছে, সবাই আশা করি বুঝতে পেরেছো। যারা ভালো করে বুঝতেছো তোমরাই কিন্তু আজকে যখন কুইজ কন্টেস্টটা হবে, আমার এমসিকিউ ক্লাস মানেই কিন্তু কুইজ, 2-3টা কুইজ থাকেই, তারা কিন্তু সেই কুইজগুলো পুরস্কার জিতে যাবা। ঠিক আছে? ওকে পাপিয়া জি, ঠিক আছে, ওকে ওকে। তাহলে চলো এখন দেখি বরফের বাষ্পীকরণের লেখচিত্রটা একটু দেখি। হ্যাঁ, চলো বরফের বাষ্পীকরণের লেখচিত্রটা দেখি। বরফের বাষ্পীকরণের লেখচিত্র, এই যে দেখো, আমি কিছু ডাটা নিই। হ্যাঁ, কিছু ডাটা নিচ্ছি। মনে করো ডাটাগুলো হচ্ছে এরকম, এটা মনে করো আমাদের -20°C, তারপরে মনে করো এটা, এই যে এটা হচ্ছে আমাদের 0°C, তারপর মনে করো এই যে এই দাগটা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে আমাদের 100°C, তারপর হচ্ছে এই যে দাগটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের 140°C। এটা তোমরা সবাই পারো, এটা তোমাদের বইয়ে আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করো, এদিকে মনে করো আমি দিচ্ছি সময়, এদিকে হচ্ছে টাইম মানে কি সময়, আর এদিকে কি দিলাম, এদিকে দিলাম টেম্পারেচার, তার মানে তাপমাত্রা। খেয়াল করে দেখো, সময়ের সাথে সাথে তাপমাত্রা বাড়াচ্ছে, অর্থাৎ তাপ বৃদ্ধি করতেছি কোন একটা পদার্থের, বরফের। তাহলে বরফের তাপ বাড়াতে বাড়াতে সে -20 থেকে 0-তে গেছে, এবং 0-তে যাওয়ার পর খেয়াল করো এইখান থেকে এই যে একটা স্ট্রেইট লাইন তৈরি হয়েছে, এই স্ট্রেইট লাইনটাকে কি বলে এটা আমাকে একটু কমেন্টে জানাও তো। এই স্ট্রেইট লাইনটাকে, এই যে মনে করো এটার নাম ও, এটার নাম এ, এটার নাম বি, এ বি রেখার নাম কি? এবি রেখার নাম কি জানাও? এবি রেখার নাম কি বলো তো? এবি রেখার নাম কি? ঠিক আছে, রোজিনাও আছো, আগেরটা বুঝেছো, ঠিক আছে, বলো এবি রেখার নাম কি বলো? হোয়াট ইজ দ্য নেম অফ এবি লাইন বলো? না না না, সুপ্ত তাপ না রাইহান, এবি রেখার নাম তো, লাইনটার নাম কি? এই জায়গায় তাপ সুপ্ত আছে, ঠিক আছে, বাট এই লাইনের নাম কি? এই রেখাটাকে কি রেখা বলা হয়? এবি রেখাটাকে কি রেখা নামে ডাকা হয়? এটা দিয়ে কিন্তু সিকিউ আসে। এবি রেখাটাকে কোন রেখা বলা হয়? এবি রেখাটাকে কি রেখা বলে ডাকা হয় সেটা বলো। হ্যাঁ, এতগুলা চোখ, একজনও পারো না? এবি রেখার নাম কি? হ্যাঁ, আমি তো হতাশ হয়ে যাচ্ছি, হতাশ করো না আমায়, বলো বলো বলো, এবি রেখাটাকে কি বলা হয়? অনুভূমিক কি? অনুভূমিক বলতেছো? তোমরা মূল কথা থেকে বেরিয়ে যাচ্ছ রে ভাই, তোমরা মূল লাইন থেকে বেরিয়ে যাচ্ছ। এবি রেখাটার নাম কি? তোমাদের পড়াশোনার অবস্থা কিন্তু ভালো যাচ্ছে না। বক্ররেখা, ও মাই গড, আমি তোমাদের নামগুলা মেনশন করতেছি না, আমি চাচ্ছি না তোমাদের নামগুলা মানুষ শুনুক। এবি রেখাটা কিভাবে একটা বক্ররেখা হয়? এটা একটা সরল রেখা রে ভাই। তোমরা কি এই নাম জীবনেও শোনো নাই? গলন রেখা। এবি রেখাটাকে গলন রেখা নামে ডাকা হয়। এবি রেখাটাকে বলা হয় গলন রেখা। কেন? কারণ এই রেখা বরাবর তাপ দিলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না, এ থেকে বিতে যখন যাচ্ছে, এটা ছিল সলিড অবস্থা এবং সে বিটা হচ্ছে লিকুইড অবস্থা। তাহলে যে তাপমাত্রায় এক বায়ুমণ্ডলীয় চাপে, গলনাঙ্কের সংজ্ঞা কি? গলনাঙ্ক কি? যে তাপমাত্রায় গলে, কঠিন থেকে তরল হয়, এই তাপমাত্রায় গলন রেখা বরাবর সলিড থেকে লিকুইড হয়, গলন রেখা বরাবর সলিড থেকে লিকুইড হয়, এবং যতক্ষণ পর্যন্ত পুরো পদার্থটা লিকুইড না হয়, তরল না হয়, ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পায় না। এই জন্য এটা একটা স্ট্রেইট লাইন, একটা সরল রেখা। গলন রেখা কেন একটা সরল রেখা? এই যে দেখো, একজনের কমেন্টে আরেকজন আবার হাহা দিছে, যে হাহা দিছে তার নামটা আমি ঠিকই বলবো, বুঝছো? এই যে তুমি হাহা দিছো, তুমি নিজে তো বলোই নাই, তুমি হচ্ছে আরেকজনের কমেন্টের মধ্যে মজা নিচ্ছ। ঠিক আছে সিয়াম বাবু, তুমি নিজে তো একটা উত্তরও দাও নাই, তুমি হচ্ছে আরেকজনের কমেন্টের মধ্যে হাহা রিয়েক্ট দিছো। এটা কি ঠিক? হ্যাঁ, নিজে পারো না, আরেকজনের কমেন্টের মধ্যে হাহা রিয়েক্ট দাও। এইসব থেকে ইমেচুরিটি থেকে মেচুরিটিতে আসতে হবে। এখন বড় হচ্ছ না তোমরা, তোমার এই হাহা রিয়েক্টের কারণে দেখা যাবে সে আর কোনোদিন কমেন্ট করবে না। এটা কইরো না, এটা কইরো না, কথা কি বুঝে গেছে? কেউই তো পারো নাই তোমরা,
কেউ পারছো? যারা হা হা দিচ্ছ তোমরা কি পারতেছো? কেউই তো পারো নাই, তাহলে আরেকজনেরটার মধ্যে কেন হা হা রিয়েক্ট দিচ্ছ? ও তো তাও বলছে, তুমি তো এটাও বলার সাহস পাও নাই। বোঝা গেছে? ও যদি লুথা হয় তুমি তো আরো লুথা, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, সবাই শিখবো, পারি না কোনো সমস্যা নেই, ভাইয়া শিখাচ্ছি। দেখো তাহলে দেখো, আমি হতাশ কেন বলতেছি? সামনে পরীক্ষা, এখন এটা পারো না, এটা হতাশার বিষয়। আমি বলছি না যে তোমরা পচে গেছো বা তোমাদের দিয়ে কিছু হবে না, অনেক কিছু হবে তোমাদের দিয়ে, বাট কথা হচ্ছে এটা এখনো পারো না, এটা আমার মাথায় চিন্তার বিষয়। কারণ কি, তোমাদের এখন এগুলো শিখাইতে হবে আমার। বুঝে গেছে? আচ্ছা দেখো, ও থেকে এতে যখন গিয়েছো, দেখো তাপমাত্রাটা -20 থেকে 0-তে গিয়েছে, -20 থেকে 0-তে গিয়েছে। ও থেকে যখন এতে গিয়েছো তাপমাত্রাটা বেড়েছে, তার মানে এই জায়গায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। বাট এ থেকে যখন বিতে গিয়েছো তখন দেখো তাপমাত্রাটা 0-তেই ফিক্সড হয়ে আছে। এই যে দেখো 0-তে ফিক্সড হয়ে আছে। তাহলে যেই তাপমাত্রায় যাওয়ার পর বরফ পুরোপুরি গলে পানিতে পরিণত হয়, ওই রেখাটাকে আমরা বলি গলন রেখা। ঠিক আছে, এবং এই গলন রেখার জন্য তাপমাত্রা কত ভাইয়া? গলন রেখার জন্য তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আশা করি এখন বুঝতে পারছো। হ্যাঁ, গলন রেখার জন্য তাপমাত্রাটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, গলন রেখায় কি হয়? গলন রেখায় বরফ সলিড থেকে, মানে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয়, পানিতে পরিণত হয়। মনে করো তুমি 1 কেজি বরফ নিয়েছো, 1 কেজি বরফ নেওয়ার পর এটাকে তুমি তাপমাত্রা বাড়াচ্ছ, বরফের তাপমাত্রা তো মাইনাসে থাকে, বাড়াতে বাড়াতে তুমি 0-তে আনছো। আনার পরে এখন তুমি লম্বা সময় ধরে দেখবা যে এই বরফের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না। কিভাবে দেখবা? কোন একটা থার্মোমিটার স্কেল বা কেলভিন স্কেল বা ফারেনহাইট স্কেল তুমি হচ্ছে বরফটার মধ্যে চুবাই রাখছো। তুমি এখন দেখছো একটা জায়গায় যাওয়ার পর ও বা রিডিং দেওয়ার উপরে উঠে না, উপরে ওঠে না। কথা কি বুঝতে পারছো? তুমি অনেকক্ষণ অপেক্ষা করতেছো, যেই তুমি দেখলা পুরো বরফ গলে পানি হইছে, তখন দেখলা আবার রিডিং উপরের দিকে উঠতেছে, মানে তাপমাত্রার রিডিং আবার উপরে উঠতেছে। তাহলে এই যে একটা লম্বা সময় 3 মিনিট বা 4 মিনিট সময় পর্যন্ত রিডিং নড়াচড়া করে নাই, ওই সময়টাতে পুরো বরফটা পানিতে পরিণত হয়েছে। ওই সময়টাতে পুরো বরফটা পানিতে পরিণত হয়েছে। তাহলে এই যে পুরো বরফটা পানিতে যে পরিণত হলো, ওই সময়টাতে, এই সময়টাকে আমরা কি বলছি? এই সময় বরাবর তাপমাত্রা বৃদ্ধি পায় নাই, এটা একটা, কিন্তু সময় চলে যাচ্ছিল। এই যে সময় চলে যাচ্ছিল, তাপমাত্রা বাড়ে নাই, সময় এতটুকু পর্যন্ত গেছে। একদম এইখানে ছিল পুরোটাই বরফ, এইখানে এসে এখানে আসার পর আর একটা বিন্দুও বরফ নাই, পুরোটা পানি হয়ে গেছে। তাহলে যে তাপমাত্রায় বরফ সম্পূর্ণ গলে পানিতে পরিণত হয়, ওই তাপমাত্রাকে বলা হয় গলনাঙ্ক। গলনাঙ্ক, যত ধরনের অঙ্ক আছে, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, শিশিরাঙ্ক, এগুলা সব কি তাপমাত্রা, মাথায় রেখো। হ্যাঁ, যত রকমের অঙ্ক কথা হবে লাস্টে যখন আমরা দেখবো, আঙ্ক, গলনাঙ্ক, শিশিরাঙ্ক, স্ফুটনাঙ্ক, হিমাঙ্ক, ঠিক আছে, এরা সবাই তাপমাত্রা প্রকাশক। এই সংখ্যাগুলো, এই নামগুলোকে আমরা তাপমাত্রা বলি। তাহলে যে তাপমাত্রায় বরফ গলে পানিতে পরিণত হয় তাকে গলনাঙ্ক বলে। আর এই গলনাঙ্ক অবস্থায় যে সরল রেখাটা পাওয়া যায় গ্রাফে, সেটাকে আমরা বলি গলন রেখা। আশা করি এখন সবাই ক্লিয়ার, আশা করি সবাই ক্লিয়ার। সবাই বুঝেছি কিনা ভাইয়া একটু কমেন্টে জানাও, গলন রেখাটা সবাই বুঝছি কিনা। আমি যদি, তোমরা যদি উত্তর দিয়ে ফেলতে এটার নাম গলন রেখা, তাহলে হয়তো বা এত কিছু বলতাম না। যেহেতু কেউই উত্তর দিতে পারো নাই, সেক্ষেত্রে আমি এখানে একটু সময় নিলাম। ঠিক আছে, এখন বলো গলন রেখা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা ভাইয়াকে একটু জানাও কমেন্টে, দ্রুত জানাও জানাও জানাও। কিরে সোহাগ, তুই না গেলি, গিয়ে লেটকে থাকতে চলে আসছিস কেন? ও লেটকা লেটকে শেষ তোমার, ঘুমাতে উঠে এসে পড়ছো কেন? আমার ঘুম ভাঙালে তুরুরু, জানি না জানি না। রায়হান খান, ওকে রায়হান খান, কি ইনশাআল্লাহ লিখো, তোমার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হয়ে যায়, ঠিক করবা, ঠিক আছে। সুমি আক্তার, ক্লিয়ার স্যার, বুঝাচ্ছি, অখা। তারপরে চলো দেখি, পরে দেখো যেই বিতে গেছে, তারপরে দেখো পুরোটা পানি হয়ে গেছে। পানির তাপমাত্রা কিন্তু 100 পর্যন্ত ওঠে। তাহলে এই তাপমাত্রায় লিকুইড থেকে, এটা মনে করো সি পয়েন্ট, এখানে এটা লিকুইড অবস্থাতেই আছে। বিসি রেখাতে পানির তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 0 থেকে 100-তে গিয়েছে। তাহলে দেখো ও এ বরাবর বরফের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে -20 থেকে 0-তে গিয়েছে। এবি বরাবর তাপমাত্রা বৃদ্ধি পায় নাই, পুরো বরফটা পানি হয়েছে। বিসি বরাবর পানির তাপমাত্রা আবার 0 থেকে 100 পর্যন্ত গিয়েছে। ওমা, সিডি বরাবর আবার একটা সরল রেখা পেয়েছি।
এখানে কি হয়েছে জানো, লিকুইড থেকে ভ্যাপার হয়েছে গ্যাস। ভ্যাপার মানে কি, জলীয় বাষ্প। ভ্যাপার, VAPOR, ভ্যাপার। ভ্যাপারের প্রথম ওয়ার্ড ভি। এই রেখাটাকে কি বলে, এটার নাম বলতে পারবা? এটার নাম যদি গলন রেখা হয়, যে তাপমাত্রায় বরফ গলে পানিতে পরিণত হয় সেটা হচ্ছে গলন রেখা। তাহলে যে তাপমাত্রায় পানি ফুটে বাষ্পে পরিণত হয় তাকে কি রেখা বলে? এখানে কি হয়েছে বলতো, এখানে লিকুইড থেকে বাষ্প হয়েছে, তার মানে যে তাপমাত্রায় পানি ফুটে জলীয় বাষ্পে পরিণত হয় ওই রেখাটাকে কি রেখা বলে? বলতো 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 বলো 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 যেই তাপমাত্রায় পানি ফুটে বাষ্পে পরিণত হয় লিকুইড থেকে, আচ্ছা তুমি বোধহয় স্ফুটন লিখতে চাচ্ছিলে সিয়াম, কিন্তু হচ্ছে এটা মনে হয় এ চলে আসছে ভুলে। ওকে, স্ফুটন রেখা বলে, ঠিক আছে। এই তাপমাত্রাটাকে, এই রেখাটাকে আমরা বলছি স্ফুটন রেখা। তাহলে যে তাপমাত্রায় আমাদের লিকুইড থেকে ব্যাপার হয় সেই তাপমাত্রাকে আমরা বলছি স্ফুটন রেখা। হ্যাঁ, চাঁদের হাসি, ঠিক আছে, পানি স্ফুটনাঙ্ক রেখা বা স্ফুটন রেখা, ঠিক আছে। তারপরে আবার কি হয় বলতো, এই রেখাটার পর আবার বাষ্পের তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। যদি আমাদের বাসাবাড়িতে আমরা এই ডিই রেখাটা জন্য অপেক্ষা করি না, বাসাবাড়িতে আমরা কি করি বলতো, ওই যে চুলা থেকে যে হাঁড়িটা আছে, ওই হাঁড়ি থেকে পানি বাষ্প হয়ে চলে যাচ্ছে, ওই বাষ্পটাকে কি তুমি সংরক্ষণ করতেছো না। তার মানে ওই বাষ্পটা কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পটাই কিন্তু পরিবেশে চলে যাচ্ছে। বাট ওই বাষ্পটাকে তুমি যদি আবার একটা ক্লোজড একটা পাত্রে, একটা আবদ্ধ পাত্রে যদি সংরক্ষণ করে ওইটাকে যদি আবার যদি তাপ দিতা, তাহলে ওইটা তাপমাত্রা বৃদ্ধি পাইতো। কথা কি বোঝা গেছে? তাহলে এই রেখাটা কিন্তু তোমাদের এমনও হতে পারে পরীক্ষায় সিকিউতেও কিন্তু আসে। দ্বিতীয় অধ্যায় থেকে যদি সিকিউ আসে, এই সিকিউটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই রেখাটা। তোমরা হচ্ছে টেস্ট পেপার দেখো, অথবা ভাইয়া যখন হচ্ছে তোমাদেরকে সিকিউ সলভিং ক্লাসগুলো যখন শুরু করবো তখন হচ্ছে এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। বাট আপাতত এমসিকিউর জন্য এর থেকে বেশি লাগবে না। তাহলে দেখো রে পাগলের দল, দেখো বরফের বাষ্পীকরণের লেখচিত্র কি? দেখো, বরফ থেকে বাষ্প হইছে, তাহলে বরফের বাষ্পীকরণের লেখচিত্র। বরফের বাষ্পীকরণের লেখচিত্র, বুঝতে পারছি? আচ্ছা, কি হয়েছে, সময়ের সাথে সাথে বরফ প্রথমে 0 ডিগ্রি বরফ হবে, 0 ডিগ্রির বরফ 0 ডিগ্রি পানি হবে। যেই সরল রেখা বরাবর এই ঘটনাটা ঘটে, মানে 0 ডিগ্রি বরফ থেকে যখন 0 ডিগ্রি পানি হয়, তখন আমরা লেখচিত্রে বা গ্রাফের মধ্যে একটা স্ট্রেট লাইন দেখতে পাই। আবারও বলছি, 0 ডিগ্রি বরফ যখন 0 ডিগ্রি পানি হয়, তখন আমরা গ্রাফের মধ্যে একটা সরল রেখা দেখতে পাই। ওই সরল রেখাটাকে আমরা বলছি গলন রেখা, ঠিক আছে। গলন রেখা কি নির্দেশ করে? হ্যাঁ, গলনাঙ্ক নির্দেশ করে। তারপর 0 পানি 100 পানি হবে, বিসি রেখা। আবার 100 পানি 100 বাষ্প হবে। গ্রাফে বা লেখচিত্রে যেই সরল রেখা দিয়ে আমরা লিকুইড থেকে বাষ্পে রূপান্তর বোঝাই তাকে আমরা বলি স্ফুটন রেখা। এবং ফাইনালি ওই 100 পানিটা তাপমাত্রা আবার বৃদ্ধি পেতে থাকবে। এখন আমাকে বলো যে এই পুরো স্লাইডে এই গ্রাফে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? থাকলে বিনা সংকোচে আমাকে কোয়েশ্চেন করো। কে হাসলো কে হাসলো না ওটা ম্যাটার করে না, শিখতে পারলা কিনা ওটা বেশি ম্যাটার করে, ঠিক আছে। বলো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, বলো বলো। আর কেউ যদি উল্টাপাল্টা হাসি দেয়, এরা মনে করো কেমনে সাইজ করা লাগে এটা আমি দেখবো, ঠিক আছে। সাবধান সবাই অনেক দুষ্টুমি করব, অনেক মাস্তি করব, মজা মাস্তি করব, কিন্তু হচ্ছে কারো অপারগতা নিয়ে এমন কোনো মজা মাস্তি করবো না আমরা কখনোই, ভুলেও না, যাতে করে সে পার্টিসিপেট করা ভুলে যায়, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে। ওকে, সবাই ভালো, এখানে কেউ কিন্তু খারাপ না, হয়তো আবার ভুলবশত এরকম হয়ে যায়, এই জন্য ভাইয়া বুঝাই দিলাম, এখন থেকে আর এসব করা যাবে না। চলো দেখি। ওকে, ঠিক আছে বাবু, বুঝছি। রাইহান ডান্সার, ওকে। আরো একটু দেখি তো বাকিরা কি করে, কি বলে বলো 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 বলো। পাপিয়া, জি স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। সবাই বুঝতে পারলে আমার খুব ভালো লাগে, হ্যাঁ, কারণ বুঝতে পারলে মনে হয় মনে একটা শান্তি আসে যে না ঠিক আছে, সবাইকে আমি ভালোভাবে বুঝাতে পারলাম। তোমরা যদি না বুঝো তখন একটা মনে একটা খুশখুশি থাকে, যাহা বুঝলো না। আচ্ছা, রাকিবুল ইসলাম, বুঝছি স্যার, ঠিক আছে। যারা নতুন আজকে আমার ক্লাস করছো, যদি ক্লাস করে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করে ফেলবা, এবং আমাদের মেসেঞ্জার গ্রুপ লিংক, আমাদের ফেসবুক গ্রুপ লিংক, ফেসবুক পেজের লিংক, ইউটিউব চ্যানেল লিংক সবকিছু কিন্তু আমাদের লাইভ ক্লাসের ক্যাপশনে দেওয়া আছে, নিজ দায়িত্বে সবগুলোতে অ্যাড হয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, রাকিবুল ইসলাম আছে, চাঁদের হাসি, জি স্যার, ঠিক আছে। রোজিনা, গধূলি বেলা, বুঝেছি স্যার। চলো আমরা পরে যাই। হ্যাঁ, বাষ্পের শীতলীকরণের লেখচিত্র উল্টাটা, আগের স্লাইডের উল্টা চিত্র। আগের স্লাইডে কি হয়েছিল বলতো, বরফ থেকে বাষ্পে গেছিলা, এখন বাষ্প থেকে বরফে যাবা, ঠিক আছে। সবকিছু সেম, খালি দুইটা সরল রেখার নাম চেঞ্জ হবে।
দুইটা গ্রাফের নাম চেঞ্জ হবে, ঠিক আছে? এটা আমাদের কখনোই সিকিউতে আসে না, বাট পড়ে রাখো, যেহেতু আমাদের মেইন বইয়ে আছে এটা পড়ে রাখলে ভালো। তাহলে দেখো এটার জন্য আমরা কি করবো, এটা হচ্ছে টাইম, সময়, এটা হচ্ছে আমাদের টাইম সময়, এটা হচ্ছে আমাদের -20°C। তারপর এই যে সরলরেখা, এই যে এটা হচ্ছে আমাদের 0°C, এই যে এটা হচ্ছে আমাদের 100°C, এবং মনে করো এটা 140°C। মানে এটা যে 140 হবে ব্যাপারটা এরকম না, মানে 100 থেকে বড় একটা কিছু নিলাম আর কি, বা এটা যে -20 হবে এরকম না, মানে -20 0 থেকে কম কিছু একটা নিলাম, ঠিক আছে? মানে এই দুইটা ভ্যালু একদম ফিক্স না, মাঝে দুইটা ভ্যালু বরফের জন্য ফিক্সড। ওকে, তাহলে দেখো যখন 140°C তাপমাত্রায় ছিল তখন এটা কি ছিল, ভ্যাপার, জলীয় বাষ্প ছিল। সে তাপমাত্রা যখন কমছে সময়ের সাথে সাথে এখন কি করতেছি, এখন মনে করো তুমি চুলার আগুন নিভাই দিছো, নিভাই আস্তে আস্তে তারা নিয়ে ফ্রিজে নিয়ে ঢুকাইছো, তাহলে কি হবে, তাপমাত্রা কমতে থাকবে না? আগে স্লাইডে কি ছিল, ফ্রিজ থেকে বরফ হয় না, ওটাতে তুমি তাপ দিয়া মানে আগুনে চুলার মধ্যে দিয়ে ওটার বাষ্প বানাইছো। আগে চিত্রটা ছিল এইটা, ফ্রিজ থেকে বরফ বের করে তুমি বাষ্প বানিয়েছো, আর এখন কি করতেছো, ওই বাষ্পটাকে আবার দাওয়াত দেয় না ফ্রিজে ঢুকাইতেছো। কথা কি বোঝা গেছে? প্রথম ছিল ফ্রিজ থেকে বরফ বের করে বাষ্প বানিয়েছো, আর এখন স্লাইডে কি, ওই বাষ্পটাকে আবার ফ্রিজে ঢুকাচ্ছ। তাহলে বাষ্পটাকে যখন ফ্রিজে নিতে চাবা, প্রথমে কি হবে, বাষ্প থেকে একশো বাষ্প হবে, তাহলে এটাও ব্যাপার। তারপর কি হবে বলতো, ভ্যাপার থেকে লিকুইড হবে, লিকুইড হবে। তাহলে যে তাপমাত্রায় জলীয় বাষ্প থেকে লিকুইড হয় তাকে আমরা কি বলি, সোহাগ বলো, এই সোহাগ বলো, যে তাপমাত্রায়, না বলো, আমি ভুলে গেছি রে ভাই, একটু আমাকে সাহায্য করো। এটা যে তাপমাত্রায় জলীয় বাষ্প থেকে লিকুইড হয় তাকে কি বলে, হ্যাঁ ঘনীভবন। সেরা, দেখছো তোমাদের হায়ার ম্যাথ এবং ম্যাথস দেখছো, কেমিস্ট্রিতেও কিন্তু সমান পারদর্শী, বোঝা গেছে, আমরা সব পারি, কিন্তু কথা হচ্ছে তোমাদেরকে ক্লাস করতে হবে এবং মনোযোগ দিয়ে পড়তে হবে, ঠিক আছে? দেখো আমরা কিন্তু তোমাদের হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ ভাইয়ার কাছ থেকে কিন্তু আমরা কিন্তু কেমিস্ট্রি শিখে ফেললাম যে ব্যাপার থেকে লিকুইড হয় কিভাবে, ঘনীভবন রেখা। এই রেখাটাকে আমরা কি বলবো, ঘনীভবন রেখা। মানে যে প্রক্রিয়ায় আমাদের জলীয় বাষ্প থেকে তরল হয় বা ব্যাপার থেকে লিকুইড ফর্ম হয়, ওই সরলরেখাটাকে আমরা বলছি ঘনীভবন রেখা। তারপর কি হবে, লিকুইড থেকে লিকুইড হবে, এখানে টেম্পারেচার চেঞ্জ হবে না, তারপর আবার লিকুইড থেকে সলিড হবে। তো লিকুইড থেকে সলিড থেকে লিকুইড হলে সেটাকে বলছি গলন রেখা। লিকুইড থেকে যদি সলিড হয়, মানে এটা ছিল কি, এটা ছিল ব্যাপার থেকে লিকুইড, আর এটা হচ্ছে লিকুইড থেকে সলিড। যদি লিকুইড থেকে যদি সলিড হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো কঠিনীভবন রেখা। কেন, কারণ তরল থেকে কঠিন হচ্ছে, কঠিনীভবন। তাহলে এই রেখাটাকে আমরা বলছি কঠিনীভবন রেখা। হ্যাঁ, এটা আমাদের বোর্ডের জন্য খুবই খুবই কম গুরুত্বপূর্ণ, লেস ইম্পর্টেন্ট একটা টপিক, বাট তাও আমি তোমাদেরকে বলবো যে এটা একটু মাথায় রাখো, ঠিক আছে? তাহলে এই জিনিসটা, এই স্লাইডটা সবাই আমরা বুঝতে পেরেছি কিনা আমাকে একটু জানাও। যে আমি বলছো মেসেজ মেসেজে, আচ্ছা মেসেজে, আচ্ছা তুমি যা লিখতে চাচ্ছ তার মানে হচ্ছে এটা যে তুমি নেট প্রবলেমের কারণে মেসেজ দিতে পারছো না বা মেসেজ দেখতে পাচ্ছ না। ওকে, আচ্ছা, তো প্যানিক করার কিছু নাই, ধীরে সুস্থে পারবা, প্যারা নেই। আচ্ছা বলো সবাই বুঝছো কিনা, দুইটা স্লাইড সবাই বুঝেছো কিনা, দুইটা স্লাইড সবাই আমরা বুঝতে পারলাম কিনা, সবাই একটু আমাকে একটু জানাও। ওকে, সিয়াম বাবু বুঝছি, ভেরি গুড ভেরি গুড। তোমরা যখন বলো বুঝছি তখন কি যে শান্তি লাগে, এটা আসলে বোঝাইতে পারবো না তোমাদের আমি। তোমরা তো বুঝছো কিন্তু আমি বুঝাইতে পারতেছি না যে আমার কি পরিমাণ শান্তি লাগে, যে যখন তোমরা বলো যে আমরা সবাই বুঝছি। হ্যাঁ, আর তোমরা যখন বোঝো না তখন হচ্ছে মন অস্থির অস্থির হয়ে যায়, কেমনে বুঝাই, কেমনে বোঝাইলে বুঝবে। দেখো চলো দেখি আমরা তাহলে। আচ্ছা, তাহলে আশা করি সবাই এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। ওকে, রাজু আহমেদ জি স্যার, ঠিক আছে, ভেরি গুড। তাহলে চলো আমরা, আমাদের আসলে শেষ স্লাইড, শেষ দি এন্ড, বাট হচ্ছে একটা ছোট একটা জিনিস আছে দি এন্ডের স্লাইডের মধ্যে, আমরা এটা একটু অ্যাড করে দিই। বাট ভাইবো না ক্লাস শেষ, ক্লাস কিন্তু শেষ না, কারণ আমাদের এখন এমসিকিউ আসবে। দেখো আরেকটা ছোট একটা জিনিস আছে যেটা আমি তোমাদেরকে একটু লিখে দিই, সেটা হচ্ছে পাতন। পাতন, পাতন কাকে বলে? পাতন মানে হচ্ছে ঘনীভবন প্লাস বাষ্পীভবন, ঘনীভবন প্লাস বাষ্পীভবন, এই দুইটা সংমিশ্রণকে পাতন বলে। আপাতত এতটুকু মনে রাখো, যখন আমরা সিকিউ সলভিং এ যাব তখন আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? পাতন ইকুয়াল টু ঘনীভবন প্লাস বাষ্পীভবন। আচ্ছা, একটু অনেক ভুল লিখছি আমি, প্রথমে হবে বাষ্পীভবন, তারপরে হবে ঘনীভবন। বাষ্পীভবন প্লাস ঘনীভবন, এই দুইটার সমষ্টিতে আমরা পাই পাতন বা ডিস্টিলেশন। এটা আমরা আলোচনা করব সিকিউ পার্ট, সিকিউ পার্টে আলোচনা করব, আলোচনা
করব। ঠিক আছে, তো আমাদের বেসিক এই অধ্যায়ের এমসিকিউর জন্য মোটামুটি এগুলাই লাগবে। এর বাইরে আসলে আমাদের কোনো এমসিকিউ জন্য আমাদের আসলে লাগে না। আর বাকি যা যা লাগবে তা এখন আমি যখন এমসিকিউ শুরু করব তখন হচ্ছে তোমাদের সাথে আলাপ করছি। ঠিক আছে, আচ্ছা সোহাগ আমাকে ওটা দাও। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো দেখি। হ্যাঁ, তাহলে আমাদের এটা শেষ। ওকে, তাহলে এটাকে আমি একটু সেভ করি যাতে করে আমি তো আমাদেরকে পরে এটা হচ্ছে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, এটা আমি একটু সেভ করে ফেলি। ওকে, সেভ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমরা হচ্ছে ক্লাস শেষে পিডিএফ হচ্ছে আমাদের ক্যাপশনে অ্যাড করে দিব। ঠিক আছে, আচ্ছা চলো এখন দেখি। তারপর হচ্ছে আমরা এটা এখন চলো আমরা আমাদের এমসিকিউ তে চলে যাই। ওকে, এমসিকিউ চলো দেখি। এমসিকিউ মানে কুইজ, সবাই অ্যালার্ট থাকবা, যে কোনো সময় ধুম করে বলতে পারি এটা কুইজ। ঠিক আছে, সবাই জানোই, যারা যারা পুরনো আছো তারা জানোই যে কিভাবে কুইজ নেওয়া হয়। চলো দেখি, তাপমাত্রা পরিবর্তনের সাথে অবস্থার পরিবর্তন হলেও কোনটি পরিবর্তিত হয় না? বলো তো তোমরা। প্রথমটার উত্তর দাও, আনসার দাও। প্রথমটার আনসার দাও। প্রথমটার আনসার দাও, এখনই বোঝা যাবে তোমরা কতটুকু বুঝছো। বলো। তাপমাত্রা পরিবর্তনের সাথে অবস্থার পরিবর্তন হলেও কোনটির পরিবর্তন হয় না? রায়হান খান বলছো ক। ভেরি গুড রায়হান, সঠিক উত্তর। অণুর গঠনের কোনো পরিবর্তন হয় না। তাপমাত্রার পরিবর্তনের সাথে বস্তুর অবস্থার পরিবর্তন হতে পারে, বাট অণুর কোনো পরিবর্তন হয় না। কেন বলো তো? ধরো পানি, ও এই পানি বেটা যদি সলিড হয়, বরফ, তাও এর অণু দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেনই থাকে। আবার মনে করো তুমি তাপ দিলা, ও তখন কি হবে? পানি হবে, লিকুইড। আবার তুমি এর আরো তাপ দিলা, ও কি হবে? পানি, গ্যাস বা ভ্যাপার। বাট দেখো সকল ক্ষেত্রে আমাদের কি হচ্ছে? অণুর গঠনে কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অণুর গঠন। আন্তর্বিক দূরত্ব পরিবর্তন হবে, কারণ তাপমাত্রা দিলে আন্তর্বিক দূরত্ব বেড়ে যাবে, ঘনমাত্রা কমে যাবে, নিজস্ব বৈশিষ্ট্য চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে পরিবর্তন হবে না একমাত্র আমাদের অণুর গঠন। সাবাস, অনেকেই তো পারো। গুড। পাপিয়া ক, রোজিনা ক, বাবু ক। ভেরি গুড। আচ্ছা, কম্পিটিশন কিন্তু বাড়তেছে এখন। দেখো, সাধারণ চাপ ও তাপমাত্রায় নিম্নের কোন পদার্থ আকার এবং আয়তন দুটি নির্দিষ্ট থাকে? আকার এবং আয়তন কার নির্দিষ্ট থাকে বলতো? কঠিন পদার্থ, সলিড। সলিড বা কঠিন পদার্থের আকার আয়তন নির্দিষ্ট থাকে। এখানে সলিড কে? চিনি। সঠিক উত্তর হচ্ছে চিনি। হ্যাঁ, চিনি। তারপরে দেখো, কোনটি কঠিন পদার্থ? কঠিন পদার্থ কোনটি তোমরা বলো। 3-এর উত্তর তোমরা দাও। কোনটি কঠিন পদার্থ? বল রে ভাই বল, দুষ্ট ছেলের দল, বল। বলো বলো বলো, সবাই বলো, কোনটি কঠিন পদার্থ? খ, পাপিয়া। ভেরি গুড। চুনা পাথর। সাবাস। হ্যাঁ, দুষ্টু ছেলের দল বলতে পারে নাই, লক্ষ্মী মেয়ের দল বলে ফেলছে। তারপরে দেখি, কোনটি সাধারণ তাপমাত্রায় তরল? বলো, কোনটি সাধারণ তাপমাত্রায় তরল? তোমাদের দিয়ে আমি এমসিকিউ করাবো, আমি বড্ড অলস। করো। কোনটি সাধারণ তাপমাত্রায় তরল? কোনটি সাধারণ তাপমাত্রায় তরল? চাঁদের হাসি বলছো খ, পারদ। হ্যাঁ, প্রোপেন হচ্ছে গ্যাস, কর্পূর সলিড, আয়োডিন সলিড, পারদ লিকুইড। ভেরি গুড, পারদ। রায়হান। রোজিনা না না না, পরাণ সরকার ঠিক আছে। রোজিনা প্রোপেন না, প্রোপেন ভাইয়া গ্যাস, গ্যাস গ্যাস, প্রোপেন গ্যাস। ঠিক আছে, তারপরে দেখো, চাপ প্রয়োগে কোন পদার্থের আয়তন অধিক মাত্রায় সংকোচনশীল? বলতো, কার আয়তন সংকোচনশীল হবে? তোমরা একটা কাজ করবা, তোমরা হচ্ছে পাশে নাম্বারটা দিয়ে দিও যে কত নাম্বারে আনসার দিচ্ছ। ঠিক আছে, তাহলে ভাইয়ার বুঝতে একটু সুবিধা হয়। হ্যাঁ, এটা আবার রোজিনা সঠিক উত্তর দিয়েছ ক, গ্যাসীয় পদার্থ অধিক মাত্রায় সংকোচনশীল। অধিক মাত্রায় সংকোচনশীল গ্যাস। গ্যাস হচ্ছে অধিক মাত্রায় সংকোচনশীল হয়, কারণ কি গ্যাসকে তুমি একদম সংকুচিত করে ফেলতে পারবা। ঠিক আছে, একদম সংকুচিত করে ফেলতে পারবা। তারপরে দেখি, সাথে একটু নাম্বারটা দিয়ে দিও, তাহলে ভাইয়ের জন্য বুঝতে সুবিধা হয়। তারপরে দেখি, সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে কোনটি? ন্যাপথলিন, সালফার, আয়োডিন। সবগুলোই সঠিক।
এরা সবাই কঠিন অবস্থায় থাকে, সাধারণ তাপমাত্রায় এরা সবাই কঠিন অবস্থায় থাকে। ওকে, তোমরা যারা অপশন দিচ্ছ এবং যখন কুইজ হবে সেটাও যখন দিবা তোমরা অবশ্যই সাথে নাম্বারটা অ্যাড করে দিবা, কত নাম্বারের আনসার দিচ্ছ, ঠিক আছে? না হলে ভাইয়া বুঝতে পারি না অনেক সময়, ঠিক আছে? এই যে 6, তুমি যদি 6 এর ঘ দাও তাহলে লিখবা 6 ঘ, তাহলেই হবে। ওই দশমিক ফোঁটা টোটা এগুলো দেওয়া লাগবে না, 6 আর ঘ লিখলেই হবে। হ্যাঁ, মানে এই যে ফোঁটা এগুলো দিতে হবে না, এগুলো নেসেসারি না। তারপর সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে কোনটি? আয়োডিন এবং সালফার, কারণ এটা ব্রোমিন, সে হচ্ছে একটা লাল বর্ণের তরল, ব্রোমিনের বর্ণ লাল, ঠিক আছে? গাছের পাতা সবুজ, ব্রোমিনের বর্ণ লাল, ঠিক আছে? লাল বর্ণের তরল। তারপর আসো, তাহলে সঠিক উত্তর কি? 1, 2, এটা হচ্ছে 1, 2। তারপর এ, বি ও সি একই পদার্থের 3টি অবস্থান নির্দেশ করলে নিচের তথ্য থেকে 8 ও 9 নম্বরের প্রশ্নের উত্তর দাও। ওকে, এ সলিড, এই যে দেখো তাপ বাড়াচ্ছি, প্লাস ডেল দিয়ে কি বোঝাচ্ছে? তাপ বাড়াচ্ছ। বি লিকুইড হচ্ছে, বি হচ্ছে লিকুইড, আর সি হচ্ছে গ্যাস। আবার তাপমাত্রা যদি কমাও, গ্যাস থেকে লিকুইড হবে, লিকুইড থেকে সলিড হবে। সি এর ক্ষেত্রে কোনটি নির্দিষ্ট? গ্যাসের ক্ষেত্রে আকার, আয়তন নির্দিষ্ট থাকে না, ভর নির্দিষ্ট থাকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে ভর। আরেকটা কি বলছে? উদ্দীপকের ক্ষেত্রে সি এর প্রসারণশীলতা বেশি। হ্যাঁ, কারণ সি কি? গ্যাস, সি এর প্রসারণশীলতা বেশি। এ কি? সলিড, কঠিন পদার্থ, তার মানে এ অধিক দৃঢ় পদার্থ। বি কি? লিকুইড, তরলের নির্দিষ্ট কোনো আকার থাকে না, যখন যে পাত্রে রাখা হয় সে পাত্রে আকার ধারণ করে, তবে তরলের নির্দিষ্ট আয়তন থাকে, অর্থাৎ বি এর আয়তন নির্দিষ্ট। সঠিক উত্তর 1, 2, 3, তিনটাই আমাদের সঠিক উত্তর। সবাই বুঝতে পেরেছি? 9 পর্যন্ত সবাই ক্লিয়ার? বলেন 9 পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, বলো 9 পর্যন্ত সবাই ক্লিয়ার? 9 পর্যন্ত যদি সবাই ক্লিয়ার হয়ে থাকো, সবাই ক্লিয়ার কিনা 9 পর্যন্ত? কখন যে কুইজ চলে আসে আমি নিজেও জানি না, হুট করে কোন একটা এমসিকিউ পছন্দ হয়ে যাবে এবং বলবো এটা কুইজ। সবাই অ্যালার্ট থাকবা, মনোযোগ ধরে রাখতে হবে। ওকে পাপিয়া, জি স্যার। এবং যেটাই আনসার দিবা নাম্বারটা সহ দিতে হবে, ঠিক আছে? নাম্বারটা সহ আনসারটা লিখবা। মনে করো তুমি দিলা 9 এর ঘ, তুমি লিখবে এরকম 9 ঘ, বাংলায় না লিখো, অন্তত ইংলিশে লেখো 9 ডি, তাহলেও হবে, ঠিক আছে? আবার মনে করো তোমরা ফার্সি, আরবি, উর্দু এগুলা লিখো না, কারণ এইসব ভাষা ভাইয়া জানি না, চরি, ঠিক আছে? আমি একটু মূর্খ সূর্খ মানুষ, এইসব ভাষা আমি জানি না। আচ্ছা, তারপরে দেখি, তারপরে দেখো 10, কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি? বলতো, বলতো। ওকে রাইহান খান, সব বুঝছি, ঠিক আছে বাবু, ঠিক আছে, ওকে। কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি? বলো, কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি? এক ঘন্টা ক্লাস নিয়ে ফেলছি আমি কার বাড়িতে। আসলে আমরা মনে হয় ক্লাস নিতে নিতে এখন আস্তে আস্তে মানে ক্লাস নেওয়ার ক্ষেত্রে জানোয়ারের মতো হয়ে গেছি। 6-7 ঘন্টা না হলে এখন গায়েই লাগে না। 10 এর ক, আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি রে ভাই। আন্তঃআণবিক শক্তি কার বেশি হয়? হ্যাঁ, আন্তঃআণবিক শক্তি কার বেশি হয়? এ পোকার দল, এ বোকা, এ পাগল, আন্তঃআণবিক শক্তি কার বেশি হয়? আন্তঃআণবিক শক্তি বেশি হয় কঠিন পদার্থের। হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস, এই বেটা কঠিন। আয়োডিন, আয়োডিন, আয়োডিন একমাত্র উদ্দায়ী, একমাত্র কঠিন উদ্দায়ী মৌল। আমরা পড়ছি না আয়োডিন উদ্দায়ী মৌল। উদ্দায়ী মানে কি? সে কঠিন থেকে গ্যাস হয়। ওকে, আচ্ছা সবাই ভুল করছি, গণহারে ভুল করছি। আবার একজন দিছে রায়হানের উত্তর সঠিক, পাপিয়ার উত্তর সঠিক, ঠিক আছে। চাঁদের হাসি হয়নি, রোজিনা হয়নি, বাবু হয়নি, তোমরা সব গ্যাসের উত্তর দিচ্ছ। গ্যাসের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম, আজকে একদম শুরুতে পড়িয়েছি, ঠিক আছে? কঠিন পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি হয়। ওকে, পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো একে অপরকে আকর্ষণ করে, একে কি বলে? আন্তঃকণা আকর্ষণ শক্তি বলে। আন্তঃকণা আকর্ষণ শক্তি। কোনটির আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি? আকর্ষণ শক্তি বেশি কঠিন পদার্থের। তো কঠিন এখানে কোনটা আছে? চুনা পাথর। চুনা পাথরের আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি। তারপর আন্তঃকণা আকর্ষণ শক্তি বা আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কার বেশি? কঠিন পদার্থের। কঠিন পদার্থ এখানে কোনটা আছে বলো? কঠিন পদার্থ এখানে কোনটা আছে? এটা এরকম হলো কেন?
আচ্ছা দাঁড়াও, আমি লাইভ থেকে বেরিয়ে গেছি। আচ্ছা দেখি কঠিন পদার্থ কোনটা আছে, সোডিয়াম ক্লোরাইড, এই যে খাবার লবণ, ঠিক আছে, কঠিন পদার্থ হচ্ছে খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে এই মুহূর্তে 40 জন যুক্ত হয়েছে, এটাকে হাফ সেঞ্চুরি বানাই ফেলো তোমরা, ঠিক আছে। বেশি বেশি করে ফ্রেন্ডদের সাথে মেনশন করো, শেয়ার করো, যাতে করে সবাই ক্লাসটা করতে পারে, ঠিক আছে। এবং আমি বারবারই বলি, কোন একটা ফ্রেন্ড তোমার একটা ব্যাচমেট, ওটা তো ফ্রেন্ড হবে না, ব্যাচমেট, যারা তোমার দেখলে মনে হয় হ্যাঁ পারলে মুরাই, মেয়েদের কথা বলতেছি বিশেষ করে, যারা দেখলে মনে হয় হ্যাঁ চুলে ধরে একটা টান দেই, এরও ক্লাসে একটু মেনশন দিও, সম্পর্কটা ভালো হবে, কথা বুঝছো। চুলে টানাটানি পরে করো, আগে পরীক্ষায় সবাই ভালো করো। মনে করো এক কলেজে যদি গিয়ে ভর্তি হও, তাহলে চুলে টান দিতে 2 বছর বেশি সময় পাবা, আর তার যদি বিয়ে শাদী হয়ে যায় তাহলে তুমি তার চুলে টান দিতে পারবা না, কথা কি বুঝতে পারছো। আর এই যে ছেলের দল, তোরা যে মারামারি করবি বলিস, তোরা যে মারামারি করতে চাস, হ্যাঁ তোদের শরীরে আছে কি রে ভাই। মনে কর তোর যে ফ্রেন্ডটারে তুই মারতে চাস, ওরেও হচ্ছে ক্লাসে অ্যাড কর, নাইলে এত যাবো সৌদি আরব পরীক্ষায় ফেল করলে পরে পাবি কই, কথা কি বোঝা গেছে। এই জন্য এগুলা মানে ধান্দাবাজি বাদ দাও, পড়াশোনায় মনোযোগ দাও সবাই। তারপরে আসি, কোনটির আন্তঃনবিক শক্তি বেশি? আন্তঃনবিক শক্তি কোনটির বেশি? কঠিন পদার্থের। বলতো কোনটি কঠিন পদার্থ? কঠিন পদার্থ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। তারপরে দেখি রেজওয়ান মন্ডল, কত চ্যাপ্টার? তুমি বলো তো এটা কত চ্যাপ্টার, বলতে পারলে তোমারে আমি একটা গিফট দিব। তুমি বলো, রেজওয়ান মন্ডল বলো এটা কত চ্যাপ্টার, ঠিক আছে। চিটারি করবা না, ঠিক করে বলবা এটা কোন চ্যাপ্টার। বায়ুপূর্ণ ফুটবলের ভিতরে গ্যাসের চাপ সৃষ্টির কারণ কোনটি? সম্পূর্ণ ফুটবলের ভিতরে গ্যাসের চাপ সৃষ্টির কারণ কোনটি? ফুটবলের ভেতরে গ্যাসের চাপ কে দেয়? গ্যাসের ভেতরে থাকা অণুগুলা ফুটবলের দেয়ালে ধাক্কা মারে। তাহলে এটা কি? দেওয়ালে গ্যাসের কণাসমূহ ধাক্কা খেতে থাকে। বাকিগুলা ক্রস চেক করে নিও, ওগুলা সঠিক উত্তর না। তারপরে যাই, কুইজ দিলাও রে ভাই, প্রথম কুইজের আনসার দিলাও, দেখি সবার আগে কে আনসার দিতে পারো। এটা পুরস্কার আছে, কুইজে কিন্তু পুরস্কার, যে সবার আগে আনসার দিতে পারবে সে পুরস্কার পাবে, ঠিক আছে। কুইজ দাও, কুইজ 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 দাও। হইছে রাইহান, আপনার কথা সেই লাগে, আমার কথা বাক্কা লাগানো লাগতো না। কুইজের আনসার দাও, কুইজের আনসার দিয়ে তুমি হচ্ছে এখন পুরস্কার জিতো, এটা সুক্কা বেল দেওয়া লাভ নাই। দাও 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 দাও। কোন যৌগ ভ্যান ডার ওয়ালস শক্তি সবচেয়ে কম? ইথানল, কর্পূর, ন্যাপথালিন, কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, সবার আগে উত্তর দিছে রোজিনা, এখন দেখি এটা সঠিক কিনা। আচ্ছা, আরমান একটা উত্তর দিয়েছে, বাবু সেম উত্তর দিয়েছে যেটা রোজিনা দিয়েছে। আমি উত্তর পেয়ে গেছি, আমার যেটা উত্তর পাওয়া সেটা আমি পেয়ে গেছি, উত্তরটা আমি পেয়ে গেছি। তারপর আমি একটু চেক দিই, যেহেতু এটা পুরস্কারের একটা ব্যাপার স্যাপার আছে, তোমাদের ভুলভাল যার হয় নাই তারা তো উত্তর তাহলে পুরস্কার দিয়ে এত লাভ নাই। দাঁড়াও আমি দেখে নিই। ইয়াপ, সঠিক। অনেকেই ঘোড়ার ঘ আনসার দিয়েছো, ডি অনেকেই আনসার দিয়েছো। আমি যদি নামগুলো একটু বলি, সিরিয়ালি যদি বলি, নূর নবী, তোমাদের স্ক্রিনও আছে এটা, চাঁদের হাসি, পাপিয়া, তারপরে হচ্ছে এই যে 3 জন, এরা হচ্ছে সঠিক উত্তর দিয়েছে ঘোড়ার ঘ। বাট তাদের মধ্যে সবার আগে সঠিক উত্তরটা দিতে পেরেছে আমাদের নূর নবী ভাইয়া। তো নূর নবী ভাইয়া, তোমার জন্য আমাদের কুইজের জন্য তুমি হচ্ছে আমাদের আজকের কুইজের প্রথম বিজেতা, নূর নবী। মাশাআল্লাহ, কি সুন্দর নাম, সুন্দর একটা নাম, নূর নবী। তো নূর নবী হচ্ছে আজকের প্রথম কুইজের বিজেতা। তুমি কি করবা ভাইয়া বলো তো? তুমি ক্লাসটা শেষ হলে ভাইয়াকে মেসেঞ্জারে একটা নক দিবা, নক দিয়ে বলবা ভাইয়া আমি আজকে কুইজের প্রথম একটা পুরস্কার পেয়েছি, তারপর হচ্ছে তোমার মোবাইল নাম্বারটা দিবা, আমি সেখানে হচ্ছে তোমাকে রিচার্জ পাঠিয়ে দিব পুরস্কার হিসেবে, ঠিক আছে। আর যারা যারা অংশগ্রহণ করেছো কিন্তু হচ্ছে হতাশ হও না, সামনে আরো কুইজ হয়তো আসবে। ওকে, সঠিক উত্তর কার্বন ডাই অক্সাইড। ওকে, তো এটা আমি তোমাদের লিখে দিই, একটা জিনিস লিখে দিই। হ্যাঁ, তো আমাদের ভ্যান ডার ওয়ালস বল সর্বোচ্চ কোথায়? কয়েকটা জিনিস একটু লিখো, হ্যাঁ কয়েকটা জিনিস একটু লিখো, তাহলে পুরস্কার জেতা বড় বিষয় না। কয়েকটা জিনিস একটু লেখো। দেখো, ভ্যান ডার ওয়ালস শক্তি, এটা ভ্যান ডার ওয়ালস শক্তি এটা সবচেয়ে বেশি হচ্ছে কঠিন পদার্থে। তো কঠিন পদার্থ হিসেবে কি কি থাকে? সালফার 8, আয়োডিন 2, I2। সালফার আর আয়োডিনে ভ্যান ডার ওয়ালস শক্তি সবচেয়ে বেশি, এরা সবাই সমযোজী যৌগ, ঠিক আছে। তারপর ভ্যান ডার ওয়ালস শক্তি মাঝারি কাদের মধ্যে থাকে? 1 নম্বর কথা মনে রাখবা, ভ্যান ডার ওয়ালস শক্তি হচ্ছে সমযোজী যৌগের ক্ষেত্রে হয়। মাঝারি হচ্ছে পানি এবং ইথানল, H2O, পানি এবং ইথানল, C2H5OH। এই বান্দার নাম কি? এই বান্দাকে আমরা আদর করে ইথানল বলে ডাকি। অ্যালকোহল, মদ যেটারে বলে হারাম, ঠিক
ঠিক আছে। তারপর সর্বনিম্ন সবচেয়ে কম কার, সবচেয়ে কম হচ্ছে কয়েকটা গ্যাস আছে, এদের মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সবচেয়ে কম, ওই গ্যাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড বেটা আছে। ঠিক আছে, এছাড়া কি আছে, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন গ্যাস, সরি অক্সিজেন গ্যাস, এরা হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল এদের মধ্যে সবচেয়ে কম। তাহলে এই জিনিসটা কষ্ট করে সবাই মুখস্থ করবেন, তাহলে এই এমসিকিউটা আসলে, এই ধরনের এমসিকিউ আসলে আপনি ঠাস করে আনসার দিয়ে ফেলতে পারবেন পরীক্ষায়। ঠিক আছে, এখন তো মনে করেন আপনি মানে রিচার্জটা পান নাই, পুরস্কারটা পান নাই, বাট হচ্ছে পরীক্ষায় যদি এটা না দিতে পারেন তাহলে আপনি একটা নাম্বার পাবেন না। ঠিক আছে, তো নাম্বার পাওয়াটা কিন্তু বেশি জরুরি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ নুরুন নবী, তুমিও থ্যাঙ্কস দিয়েছো আমাকে, আমিও তোমাকে থ্যাঙ্কস জানাচ্ছি, এবং যারা পার্টিসিপেট করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো পরেরটাতে যাই। কোনটিতে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সর্বনিম্ন? এখন বলো তো তোমরা, এখন পারবা, এখন বলো তো কোনটা সঠিক উত্তর, কোনটা সঠিক উত্তর কোনটা? হতাশ হয়েও না কেউ, এটাই মজা। ঠিক আছে, এই যে সবাই পার্টিসিপেট করছে, এটাই মজা। ওকে, বলো 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 বলো, কোনটিতে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সর্বনিম্ন? কোনটিতে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সর্বনিম্ন? কোনটিতে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সর্বনিম্ন? 17 ঘ। এই তো ভুল হয়ে গেছে, তারপরে তো ভুল হয়ে গেছে পাপিয়া, এটাতে মাঝারি, এটা তো পানি, পানি আর ইথানলে মাঝারি, একটু আগে উপরে লিখে দিছি, এই যে দেখো উপরে লিখেছি ভ্যান ডার ওয়ালস শক্তি সবচেয়ে বেশি সালফার আর আয়োডিনে, ভ্যান ডার ওয়ালস শক্তি মাঝারি, এই যে পানি আর ইথানল, ভ্যান ডার ওয়ালস সবচেয়ে কম কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া এবং অক্সিজেন, এইখানে দেখো অক্সিজেন আছে, সঠিক উত্তর অক্সিজেন। ঠিক আছে, বুঝতে পেরেছি, এটা তোমাদের পড়া নাই, কারণ এটা ইদানিং এটা অ্যাড হয়েছে, দিনাজপুর বোর্ড 22-এ এসেছে, তাহলে এইটা একটু মুখস্থ করতে হবে। ঠিক আছে, সবচেয়ে বেশি কোথায়? সালফার আর আয়োডিন, এই দুইটাতে সবচেয়ে বেশি, পানি ইথানল মাঝারি, অক্সিজেন অ্যামোনিয়া কার্বন ডাই অক্সাইডে সবচেয়ে কম, কারণ এগুলো কি গ্যাস। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে, সুমির উত্তর সঠিক, নূর নবীর উত্তর সঠিক। তারপরে যে এখন আমি একটু টেনে চলে যাই, হ্যাঁ, কারণ অনেকগুলো এমসিকিউ। CH4 এর আন্তঃআণবিক আকর্ষণ বল দুর্বল, হ্যাঁ, কারণ এটা একটা গ্যাস, গ্যাস মিথেন একটা গ্যাস, গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ বল দুর্বল হয়। CH4 এর ব্যাপন হার অ্যামোনিয়ার চেয়ে বেশি। ভাই ব্যাপন হার কিভাবে হিসাব করতে হয়? আণবিক ভর দিয়ে। চলো তো দেখি, CH4 এর আণবিক ভর কত? 16। আশা করি সবাই আণবিক ভর বের করতে পারো। কার্বনের 12, হাইড্রোজেন হচ্ছে 1, 4 একে 4। আর অ্যামোনিয়ার কত? অ্যামোনিয়ার হচ্ছে 17, অ্যামোনিয়ার হচ্ছে 17, নাইট্রোজেনের 14, হাইড্রোজেনের 3। তাহলে আণবিক ভর কার বেশি? আণবিক ভর বেশি অ্যামোনিয়ার। তাহলে দৌড়াইতে পারবে কে বেশি? মিথেন, কারণ ও পাতলা, ও হালকা পাতলা। তাহলে মিথেনের ব্যাপন হার বেশি, তাহলে ব্যাপনের হার, মিথেনের ব্যাপনের হার অ্যামোনিয়ার চেয়ে বেশি। হ্যাঁ, মিথেনের ব্যাপনের হার অ্যামোনিয়ার চেয়ে বেশি, সঠিক। ঠিক আছে, এখন ব্যাপন হার যার বেশি তার ব্যাপন কাল কম, মানে যে বেশি দ্রুত ব্যাপিত হতে পারে তার ব্যাপিত হতে সময় লাগবে কম। তো দেখি, মিথেনের ব্যাপনের সময় অক্সিজেনের চেয়ে কম, এটাও সঠিক হবে, কারণ কি দেখো তো, মিথেন হচ্ছে 16 আর অক্সিজেন কত? 32। তাহলে আণবিক ভর বেশি কার? অক্সিজেনের। তাহলে জোরে দৌড়াইতে পারবে কে? মিথেন। তাহলে মিথেনের ব্যাপন হার বেশি, ব্যাপন হার যার বেশি তার সময় লাগে কম, অর্থাৎ মিথেনের ব্যাপন কাল অক্সিজেনের চেয়ে কম। এটাই তো বলছে, মিথেনের ব্যাপনের সময় অক্সিজেনের চেয়ে কম। সঠিক উত্তর 1, 2, 3। সবাই একটু আমাকে বলো তো, এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো কিনা বলো, সবাই বলো। হ্যাঁ সুমি, এখন কি বুঝতে পেরেছো? তুমি ভাই প্রথমে বোধহয় 2 আর 3 তুমি জটিল গুলা ভালো পেরেছো, বাট 1 নাম্বারটা কেন দাওনি আমি জানি না। মিথেন একটা গ্যাস, গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ বল দুর্বল হয়। ঠিক আছে, অনন্ত কুমার সঠিক, চাঁদের হাসি সঠিক, চাঁদের হাসি চাঁদের বুড়ি। তোমার আসল নামটা কি ভাইয়াকে একটু বলো। ঠিক আছে, চাঁদের হাসি বলতে ভালো লাগতেছে না, তোমরা নিজেদের সুন্দর সুন্দর নামগুলা বাদ দিয়ে কেন এইগুলা রাখো? হ্যাঁ বলো তো, কেন এইগুলা রাখো? আচ্ছা, এমডি আরমান সঠিক উত্তর। সুমি ক্লিয়ার, বুঝেছি। অনন্ত কুমার ঠিক আছে, সঠিক। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে যাই, তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ তরলে পরিণত হয় কেন? কঠিন তরলে কেন পরিণত হয়? কারণ আন্তঃআণবিক শক্তি কমে যায়, গতিশক্তি বাড়ে, দূরত্ব বৃদ্ধি পায়। কারণ কি, আন্তঃআণবিক শক্তি যদি কমে বাকি দুইজনই তো বাড়ে। আমরা আজকে প্রথমেই পড়ি নাই, আন্তঃআণবিক শক্তি যার কম, আন্তঃআণবিক শক্তির সাথে এদের দুইজন, গতিশক্তি এবং দূরত্ব, দুইজনের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তার মানে ও যদি কমে ওরা দুইজনই বাড়বে, বাট এখানে লিখছে এই বেটা কমে, তার মানে ভুল লিখছে, অর্থাৎ সঠিক উত্তর 1, 2। ঠিক আছে, সঠিক উত্তর 1, 2। তারপরে যাই,
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 20-21 নং প্রশ্নের উত্তর দাও। কুতে আসছে কুমিল্লা বোর্ড 2017। তাপ বৃদ্ধি করলে এ থেকে বি হয়, বি থেকে সি হয়, আবার তাপ কমালে সি থেকে বি হয়, বি থেকে এ হয়। তাহলে বিটা কি বলতো? বিটা একটা লিকুইড। তাহলে বি এর আন্তঃনবিক আকর্ষণ এ অপেক্ষা কম, সঠিক, কারণ এ কি সলিড আর এটা কি গ্যাস। তাহলে দেখো এ এর আকর্ষণ সবচেয়ে বেশি, বি এর আকর্ষণ এর থেকে কম। এই যে বি এর আকর্ষণ এ থেকে কম। বি এর নির্দিষ্ট আকার এবং আয়তন আছে না, এটা ভুল, কারণ কি বি একটা লিকুইড, লিকুইডের নির্দিষ্ট আয়তন আছে, ওর নির্দিষ্ট আয়তন আছে, এটা আছে, এটা সঠিক। বাট আকার এটা সঠিক না, নির্দিষ্ট আকার নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে। চাপে আয়তন স্বল্প মাত্রায় সংকোচনশীল। হ্যাঁ, তরলকে তুমি যদি চাপ দাও তাহলে তার আয়তন অল্প একটু কমবে, খুব বেশি কমবে না, বাট গ্যাস কি অতিমাত্রায় সংকোচনশীল। আর কঠিন পদার্থকে তো তুমি চাপ দিয়ে সংকুচিত করতে পারবে না। এই যে আমার মোবাইল, চাপ দিয়ে কি সংকুচিত করতে পারতেছি না, বোঝা গেছে? তাহলে সঠিক উত্তর 1 এবং 3। তারপরে যাই, এর ক্ষেত্রে এ কি একটা কঠিন পদার্থ, কঠিন পদার্থের আন্তঃনবিক শক্তি বেশি। তারপর চাপের ফলে অতিমাত্রায় সংকোচনশীল, ভুল। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন আছে, এটা সঠিক। তাহলে সঠিক উত্তর কি গ, ঠিক আছে? কারণ তাপ ও চাপে অপরিবর্তনশীল, এটা তো ভুল, কারণ কি, কারণ কঠিন পদার্থকে তাপ দিলে তো সে তরল হয়, অপরিবর্তনশীল কিভাবে? অবশ্যই সে তরল হবে, ঠিক আছে? হ্যাঁ, সঠিক উত্তর আমাদের হচ্ছে গ। ওকে, আচ্ছা, রাত অনেক হয়ে গেছে, এই জন্য ভাই একটু টেনে যাচ্ছি। হ্যাঁ, কোনটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া? ব্যাপন একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, আর নিঃসরণ একটা দ্রুত প্রক্রিয়া। স্ফুটন কি? স্ফুটন হচ্ছে তরল থেকে বাষ্প হওয়ার প্রক্রিয়া, লিকুইড থেকে গ্যাস। আর ঊর্ধ্বপাতন কি? কঠিন থেকে বাষ্প হওয়ার প্রক্রিয়া। তাহলে স্ফুটন হচ্ছে আমাদের লিকুইড থেকে গ্যাস, আর হচ্ছে আমাদের ঊর্ধ্বপাতন হচ্ছে আমাদের সলিড থেকে গ্যাস হওয়ার প্রক্রিয়া। ওকে, তারপর কোন গ্যাসটির ব্যাপনের হার বেশি? সবগুলোর হচ্ছে কি করতে হবে? আণবিক ভর বের করতে হবে। ইথিলিন মানে কি? ইথিন, C2H4, অ্যামোনিয়া কি? NH3, নাইট্রোজেন কি? N2, ফ্লোরিন কি? F2। এদের সবার আণবিক ভর হিসেব করো। ইথিনের আণবিক ভর কত? কার্বনের 12 দুগুণে 24 আর 4 28। অ্যামোনিয়া কত? 17। নাইট্রোজেন কত? 14 দুগুণে 28। পারমাণবিক ভর মুখস্থ রাখতে হবে কিন্তু। ফ্লোরিনের কত? 19 দুগুণে 38। সবচেয়ে কম কার? অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়ার ব্যাপন হার সবচেয়ে বেশি, ঠিক আছে? আমি যদি এখানে যদি ব্যাপন হারের ক্রমটা যদি তোমাদের জন্য লিখে দিই, অ্যামোনিয়া ব্যাপন হারের ক্রম, যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর সবচেয়ে কম, তার মানে অ্যামোনিয়া সবচেয়ে বেশি ছড়াবে। তারপরে নাইট্রোজেন এবং ইথিলিন, এই দুজনের আসলে সেম। এখন কোনটাকে নিবা? সেই ক্ষেত্রে আমরা আসলে নাইট্রোজেনকে আগে লিখি, এটা আসলে দুইটা সেম আর কি। এটা অপশন এভাবে আসলে হয় না, এটা আসলে না লিখি। হ্যাঁ, এটা না লিখি, কারণ এটা এরকম হবে না, কারণ নাইট্রোজেন আর অ্যামোনিয়া তাদের দুইজনের আসলে নাইট্রোজেন আর ইথিন তাদের দুজনের আসলে ব্যাপন হার সমান, দরকার নেই, বাদ দাও। তারপর দেখি নিম্নের কোনটির ব্যাপনের হার অধিক? ভাইয়া মনে রাখবা, হাইড্রোজেন থাকলে আর কোনো দিকে তাকাবা না, চোখ বুঝে হাইড্রোজেন, ঠিক আছে? হাইড্রোজেনের ব্যাপন হার সবচেয়ে বেশি, আমরা এটা লিখে রাখি। হাইড্রোজেন অপশনে থাকলে ব্যাপন হার হাইড্রোজেনেরই সবচেয়ে বেশি হবে। ব্যাপন হার হাইড্রোজেনেরই সবচেয়ে বেশি হবে। হ্যাঁ, এটা আবার অনেক সময় ট্যাকনামি করতে পারে, সাদা বলতে পারে। তুমি মনে করো হাইড্রোজেন অপশনে দেখছো, বাট তুমি খেয়াল করো নাই এখানে ব্যাপন হার বলছে নাকি ব্যাপন কাল বলছে। যদি বলতো ব্যাপন কাল, তাহলে ব্যাপন কাল আবার হাইড্রোজেনের সবচেয়ে কম। ব্যাপন কাল হাইড্রোজেনের সবচেয়ে কম, ঠিক আছে? তাহলে হাইড্রোজেনের ব্যাপন হার সবচেয়ে বেশি, অর্থাৎ হাইড্রোজেনের ব্যাপন কাল সবচেয়ে কম। ব্যাপন হার মানে কি? ছড়িয়ে পড়ার ক্ষমতা। হাইড্রোজেন সবচেয়ে বেশি ছড়াতে পারে, তাই তার ব্যাপিত হতে সময় কম লাগে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছি। ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছি। তারপরে যাই, কোন গ্যাসটির ব্যাপনের হার সবচেয়ে বেশি? ওই যে হাইড্রোজেন আছে অপশনে, হাইড্রোজেন ব্যাপনের হার সবচেয়ে বেশি, হাইড্রোজেন। কোনটির ব্যাপনের হার বেশি? হাইড্রোজেন নাই, তাহলে একটু চেক দিই। এর আণবিক ভর 17, এর হচ্ছে 35.5 × 2, তার মানে হচ্ছে 71। CH2 কার্বন 12, সালফার হচ্ছে 32, 32 দুগুণে 64, 12 আর 64 কত? 76।
মিথেনের কত 16, ভাই মিথেনের সবচেয়ে কম, অর্থাৎ মিথেনের ব্যাপন হার সবচেয়ে বেশি। আমরা এখানে যে ক্রমটা যদি লিখি, ক্রমটা হবে আমাদের এরকম, মিথেন সবচেয়ে বেশি, তারপর অ্যামোনিয়া, তারপর ক্লোরিন, তারপর CH2। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছে। তারপরে যাই, কোনটির ব্যাপন হার বেশি? কার্বন ডাই অক্সাইড 44, NO2 নাইট্রোজেন হচ্ছে 14 আর অক্সিজেন হচ্ছে 32, তার মানে 46, তারপর সালফার ডাই অক্সাইড 64 আর ওর হচ্ছে 34। তাহলে সবচেয়ে কম কার? হাইড্রোজেন সালফাইড, তাহলে ব্যাপন হার সবচেয়ে বেশি হাইড্রোজেন সালফাইড। এখানে ক্রমটা কি? হাইড্রোজেন সালফাইডের সবচেয়ে বেশি, তারপর কার্বন ডাই অক্সাইড, তারপর নাইট্রোজেন ডাই অক্সাইড, তারপর সালফার ডাই অক্সাইড। ব্যাপন হার সবচেয়ে কম সালফার ডাই অক্সাইডের। তাহলে ব্যাপন কাল কার বেশি? সালফার ডাই অক্সাইডের, কারণ ওর সময় বেশি লাগবে। ঠিক আছে, তারপরে কোনটির ব্যাপনের হার বেশি? ফ্লোরিন হচ্ছে F2 মানে কি 19 দুগুণে 38। ফ্লোরিনের আণবিক ভর হচ্ছে, পারমাণবিক ভর 19, তবে দুইটা ফ্লোরিন 38। কার্বন মনোক্সাইড CO 12 আর 16 কত? 28। হাইড্রোজেন সালফাইড H2S 34, নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 46। তাহলে সবচেয়ে বেশি কার? কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডের ব্যাপন হার সবচেয়ে বেশি। আমরা যদি সিরিয়ালটা যদি দেখি, কার্বন মনোক্সাইড সবচেয়ে বেশি, তারপর H2S, তারপর ফ্লোরিন, তারপর NO2। ঠিক আছে, এই ব্যাপন হার থেকে সবচেয়ে বেশি MCQ আসে এই বর্তাই থেকে। তারপরে যাই, ব্যাপনের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক? ভাইয়া আবার রেডি হও, এটা কুইজ। দাও, সবার আগে দেখি কে আনসার দিতে পারো। দাও, এটা কুইজ, আনসার দাও দেখি। আনসার দাও, কোনটা সঠিক বলো। আচ্ছা, সবার আগে একজন আনসার দিয়ে ফেলছে, পাপিয়া, দেখি ওটা সঠিক হয় কিনা। এবং একবার একটা আনসার দিয়ে ফেললে আর ওটা ডিলিট করা যাবে না, ঠিক আছে? ঠিক আছে, একবার একটা আনসার দিয়ে ফেলে সেটা ডিলিট করা যাবে না। আচ্ছা, চাঁদের হাসি আনসার দিয়েছে একটা। আমি আর 30 সেকেন্ড দেখবো, এরপর আর কোনো আনসার গ্রহণ করা হবে না। ঠিক আছে, সাফায়াত একটা আনসার দিয়েছো, নূর নবী সেটাই আনসার করেছো যেটা চাঁদের হাসি করছে, তার মানে চাঁদের হাসি আনসার যদি সঠিক হয় তাহলে ওই কুইজ জিতবে। বাবু একটা আনসার করেছো যেটা অলরেডি সাফায়াত করে ফেলছে, আর 7 সেকেন্ড অপেক্ষা করব, তারপরে হচ্ছে আমি। আচ্ছা, রাইহানও ওটাই আনসার করছো যেটা বাবু আনসার করেছে। ঠিক আছে, আর দেখবো না, দেখি। হ্যাঁ, 3টা আনসার আসছে, ক খ গ। যদি ক হয় পাপিয়া পুরস্কার পাবে, যদি খ হয় চাঁদের হাসি পাবে, যদি গ হয় সাফায়াত পাবে। কেউ ঘোড়ার ঘ দাগাও নাই। দেখি প্রথমটার ক্ষেত্রে দেখো, মিথেন কত 16, এটা কত 44, এটা কত 17 হইছে বাদ। যে যে ক দিছ মন ভাঙছে শেষ। এইটা 17, তারপর কি 34, তারপর কি 44। যে এটা দিছ তারটা সঠিক। এটা কে দিছ? এটা সবার আগে কে দিয়েছো? 29। সবার আগে এটার আনসার দিয়েছে চাঁদের হাসি, তাই না? চাঁদের হাসি, সূর্যের হাসি ক্লিনিক চিনছি, চাঁদের হাসি আজকে আরেকটা চিনলাম। চাঁদের হাসির নাম কি, আসল নাম কি এই লোকের? হ্যাঁ, আচ্ছা যাই হোক, তাহলে না, নূর নবী তোমার আগে চাঁদের হাসি 29-এ সঠিক উত্তর দিয়ে ফেলছিল। ঠিক আছে, এটা তুমি পাওনি, ঠিক আছে, এটা তুমি পাওনি। ওকে, এটা হচ্ছে চাঁদের হাসি আগে উত্তর দিয়েছে। ওকে, আচ্ছা, তাহলে হয়ে গেল। বাকিগুলো চেক করার তো দরকার নেই, ওগুলা বাসায় চেক করে নিবা। ওকে, তারপরে কোনটির ব্যাপন হার কম? যে মোটা তার ব্যাপন হার কম। ওর 16, ওর 17, ওর 34, ওর 36.5। তাহলে মোটা বেশি, হাইড্রোজেন ক্লোরাইড, তাহলে ওর ব্যাপন হার কম। ঠিক আছে, আহারে কষ্ট পাওয়ার কি আছে? তোমরা কি ক্লাস করতে আসছো মানে পুরস্কার জেতার জন্য নাকি? এমন ভাবে কষ্ট পাওয়ার কি আছে বলো? এখন ছোট তো তোমরা, এই জন্য বোঝো না এসব। ব্যাপনের হার কম কোনটির? ও হচ্ছে 64। ওকে, 14 আর 32 46, সরি 46 না, 14 আর 16 মানে কি 30।
তারপরে কি ও কি 71, ওর কত 32, তাহলে ব্যাপন হার কম কার, যে মোটা, ওটাকে ক্লোরিন, তাহলে ক্লোরিনের ব্যাপন হার কম, ক্লোরিনের ব্যাপন হার কম, ঠিক আছে, ক্লোরিনের ব্যাপন হার কম। তারপরে যদি আমরা দেখি এরপরটা যদি দেখি কোনটির ব্যাপন হার বেশি, কার্বন ডাই অক্সাইডের 44, হাইড্রোজেন সালফাইড H2S ওর হচ্ছে 34, সালফার ডাই অক্সাইড SO2 ওর হচ্ছে 64, আর নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 ওর হচ্ছে 46, তাহলে সবচেয়ে কম হচ্ছে হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইডের ব্যাপন হার সবচেয়ে বেশি। নিচের কোনটির ব্যাপন আগে হবে, তার মানে ব্যাপন হার বেশি কোনটির, অ্যামোনিয়ার 17, পানি 18, কার্বন ডাইঅক্সাইড 44, সালফার ডাইঅক্সাইড 64, অ্যামোনিয়ার ব্যাপন হার সবচেয়ে আগে হবে। এখানে একটা কথা বুঝো, এটার ব্যাপন ক্রমটা একটু দেখাই তোমাদের, হ্যাঁ, আচ্ছা পানি নাই কারণ জলীয় বাষ্প দেওয়া আছে, তাহলে আর দেখাচ্ছি না, বাধ্য নাহলে দেখাইতাম। আচ্ছা এটা দেখানোর দরকার নেই, ঠিক আছে, সবাই কি ভূত অবস্থায় আছে, প্যারা নেই। তারপরে আমরা যদি দেখি আমাদের পরেরটা যদি দেখি কোনটির ব্যাপন হার কম, ব্যাপন হার কম অ্যামোনিয়া 17, অক্সিজেন 32, মিথেন 16, ফ্লোরিনের 38, তাহলে ব্যাপন হার কম, যে মোটা বেশি তার ব্যাপন হার কম, অর্থাৎ ফ্লোরিন হচ্ছে সঠিক উত্তর, ফ্লোরিনের ব্যাপন হার সবচেয়ে কম, ঠিক আছে, ফ্লোরিন সঠিক উত্তর, ফ্লোরিনের ব্যাপন হার সবচেয়ে কম। তারপরে যদি আমরা দেখি তারপরেরটা দেখো কোনটি ব্যাপন হার কম, এটা তোমরা বলো তো, কুইজ না, এটা তোমরা বলো, 35 বলো, 35-এর সঠিক উত্তর দাও তো, কোনটির ব্যাপন হার কম, ব্যাপন হার বেশি বলে নাই কিন্তু, ব্যাপন হার কম বলেছে, কম কোনটির বলো 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 বলো, ব্যাপন হার কম, কম কোনটির বলো, কোনটির ব্যাপন হার কম, মাঝে মাঝে ব্লার করতেছে, 35-এর গ মানে যে মোটা তার ব্যাপন হার কম, ঠিক আছে। পাপিয়া দেখি তো তোমার উত্তর সঠিক হয়েছে কিনা, নাইট্রোজেনের হচ্ছে 28, কার্বন ডাইঅক্সাইডের 44, অক্সিজেনের 32, হাইড্রোক্লোরিক অ্যাসিডের 36.5, হয়নি তো, কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন হার কম, কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমাদের উত্তর হবে খ, ঠিক আছে, উত্তর খ, হ্যাঁ চাঁদের রাশি তুমি আচ্ছা 35, ঠিক আছে, রাইহান উত্তর হয়েছে খ, ঠিক আছে ঠিক আছে। তারপরে যে নিচের কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি, হাইড্রোজেন আছে, তাহলে আর কোনো দেখতে হবে না, হাইড্রোজেনের ব্যাপন হার সবচেয়ে বেশি, কারণ হাইড্রোজেনের 2, হিলিয়ামের 4, কার্বন ডাইঅক্সাইডের 44, অ্যামোনিয়ার 17, হাইড্রোজেনের সবচেয়ে কম, তার মানে হাইড্রোজেনের ব্যাপন হার সবচেয়ে বেশি, হাইড্রোজেনের আণবিক ভর কম, তাই হাইড্রোজেনের ব্যাপন হার সবচেয়ে বেশি। দেখো কতগুলো বোর্ডে আসছে, ঢাকা 17, রাজশাহী 20, যশোর 20, কুমিল্লা 15, সিলেট 15, প্রচুর আসছে এটা। তারপর কোনটির ব্যাপন দ্রুত ঘটে, দ্রুত মানে কি বেশি, দ্রুত মানে কি বেশি, তাহলে কার আণবিক ভর কম সেটা চেক করতে হবে, অ্যামোনিয়াই হবে, অ্যামোনিয়ার 17, কার্বন ডাইঅক্সাইডের 44, অক্সিজেনের 16 দুগুণে 32, আর নাইট্রোজেনের হচ্ছে 14 দুগুণে 28, তাহলে সবচেয়ে কম কার, অ্যামোনিয়ার আণবিক ভর কম, তাই অ্যামোনিয়ার ব্যাপন হার বেশি, ব্যাপন দ্রুত ঘটবে, ঠিক আছে, অ্যামোনিয়ার আণবিক ভর কম, তাই অ্যামোনিয়ার ব্যাপন দ্রুত ঘটবে। নিম্নের কোন গ্যাসদ্বয়ের ব্যাপন হার সমান, নিম্নের কোন গ্যাসদ্বয়ের ব্যাপন হার সমান, আরেকটা দিই তোমাদের কাছে, আজকে 3টা কুইজ দিলাম, যাও এটা বলো দেখি, এটা কে পারো, আরেকটা দিলাম দেখি তো, এটা সবার আগে কে উত্তর দিতে পারো, নিম্নের কোন গ্যাসদ্বয়ের ব্যাপন হার সমান হবে, সমান সমান, দুই জনের ব্যাপন সমান কোনটাতে বলো, নিম্নের কোন গ্যাসদ্বয়ের ব্যাপন হার সমান হবে বলো, নিম্নের কোন গ্যাসদ্বয়ের ব্যাপন হার সমান হবে বলো, নূর নবী বলছো সঠিক উত্তর হয়েছে কিনা আমি জানি না, পাপিয়াও একটা উত্তর দিয়েছো, তো আমি আরেকটু সময় নিব, দেখি বাকিরা কি বলে, আমি আরো কিছু সময় দিচ্ছি। আচ্ছা নূর নবী একটা দিয়েছো, পাপিয়া একটা উত্তর দিয়েছো, চাঁদের হাসি একটা উত্তর দিয়েছো, দেখি এখন এই উত্তরগুলো দিয়ে ফেলছো, এগুলা অন্য কেউ দিলে হবে না, ঠিক আছে। আচ্ছা দেখি একটু, আমি আর 10 সেকেন্ড দেখবো, সঠিক উত্তর না হলে আমরা এটার মধ্যে থেকে নিব, ঠিক আছে। আচ্ছা তো ঠিক আছে, দেখি দেখি, নূর নবী বলছো গ, পাপিয়া বলছো ঘ, চাঁদের হাসি বলছো খ, দেখি এটার ক্ষেত্রে দেখো কার্বন মনোক্সাইডের কত 12 আর 16 28, নাইট্রোজেন ডাইঅক্সাইডের কত 14 আর 16 30, দুইটা ডিফারেন্ট, তার মানে এটা হবে না, এটা বাদ। এটার ক্ষেত্রে দেখো 44, আর এটা কত 16 আর 28, এটাও তো 44, এটা হয়েছে সঠিক উত্তর খ। কে দিয়েছো সঠিক উত্তর, বা চাঁদের হাসি আবারও সঠিক উত্তর দিয়ে ফেলছে, চাঁদের হাসির 2টি পুরস্কার হয়ে গেল আজকে,
চাঁদের হাসি বিজেতা। ঠিক আছে, আর চাঁদের হাসির জন্য আমার কুইজ হচ্ছে, তুমি যতক্ষণ পর্যন্ত না বলবা যে তোমার আসলে আব্বা আম্মার দেওয়া আকিকার নাম কি, ততক্ষণ পর্যন্ত তোমার পুরস্কার দেওয়া হবে না। এখন তুমি বোঝো তুমি কি করবা। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড হচ্ছে 44, N2O 44, বাকিগুলো নিজেরা চেক করে নিও। ঠিক আছে, তুমি যতক্ষণ পর্যন্ত চাঁদের হাসি নিজের নাম না বলবে যে আকিকা দেওয়া নাম কি, কারণ চাঁদের হাসি এটা কোনো নাম হয়েছে নি, ফালতু নাম। হ্যাঁ, এবং সত্যি লিটারেলি বলছি ফালতু নাম। তোমরা যেসব নাম চিন্তা করে রাখো এগুলোর নাম আসলে মানে কেন আমি বুঝি না। তোমাদের নিজেদের নাম আছে, কেন তোমরা এইসব নাম রাখবা বলো তো? কি সুন্দর সুন্দর নাম মানুষের, রহিম, করিম, জামাল, কামাল, এগুলো কি তোমাদের ভাল লাগে না? তুমি এই যে একটা কথা বলি, সহজ একটা কথা বলি, হ্যাঁ, এই যে তুমি তোমার মানে পরিবারের দেওয়া নাম বাদ দিয়ে তুমি হচ্ছে আরেকটা নাম দিতেছো, এটা তো ভালো না। এটা কি ভালো? এটা ভালো না তো। তাহলে দেখি কোন দুটির ব্যাপন হার সমান। কোন দুটির ব্যাপন হার সমান? ব্যাপন হার সমান কোন দুটির? দেখি, CH2 কত? 12 আর 2 14, আর ওর কত? 17। তার মানে এটা না, এটা না, এটা কত? 28 28, এটা পেয়ে গেছি। বাকিগুলা চেক করার দরকার নেই, ওদের ব্যাপন হার সমান। ওকে, ওদের ব্যাপন হার সমান। তারপরে যাই, কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি? যেটা হালকা, হালকাকে হচ্ছে 14 দুগুণে 28 আর 3 16 48। 28 আর 48 কত? 76। ওর কত? 14 দুগুণে 28 আর 16 কত? 44। ওর কত? 12 দুগুণে 24 আর 6 কত? 30। ওর কত? 12 দুগুণে 24 আর 4 কত? 28। সবচেয়ে হালকাকে C2H4, ইথিন, ইথিলিন সবচেয়ে হালকা। ওকে, তারপরে যাই, কোনটির ব্যাপন হার কম? ব্যাপন হার কম কোনটির? ব্যাপন হার কম, ব্যাপন হার কম হচ্ছে আমাদের যে মোটা, যে মোটা তার ব্যাপন হার কম। ঠিক আছে, যে ভারী, বা আমরা এইভাবে এটা মনে রাখতে পারি, যার আণবিক ভর বেশি। ব্যাপন হার কম কার? যার আণবিক ভর M বেশি। যার M বেশি তার ব্যাপন হার কম। তাহলে M বেশি কার? চলো দেখি। অ্যামোনিয়া হচ্ছে 17, NH3, নাইট্রোজেন N2 28, ইথাইন C2H2, ইথাইন হচ্ছে C2H2, ইথিন হচ্ছে C2H4। তাহলে ও কত? 12 দুগুণে 24 আর 2 26। নিয়ন, নিয়ন কত? নিয়ন হচ্ছে 20। সবচেয়ে কম না অ্যামোনিয়া, অ্যামোনিয়ার ব্যাপন হার, সরি এখানে তো বলছে ব্যাপন হার কম কার, তার মানে কে ভারী? তাহলে সবচেয়ে ভারী কে? সবচেয়ে ভারী হচ্ছে নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেনের ব্যাপন হার সবচেয়ে কম। ঠিক আছে, নাইট্রোজেনের ব্যাপন হার সবচেয়ে কম। তারপরে যাই, কোন গ্যাসের ব্যাপনের হার সবচেয়ে কম? হাইড্রোজেনের 2, নিয়নের 20, আর্গনের হচ্ছে 18 দুগুণে, আর্গন হচ্ছে 40, আর হিলিয়ামের হচ্ছে 4। তাহলে সবচেয়ে মোটাকে আর্গন, তাহলে ব্যাপনের হার সবচেয়ে কম কার? আর্গনের। ঠিক আছে, আর্গনের ব্যাপন হার সবচেয়ে কম। ঠিক আছে, আচ্ছা, কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি? অ্যামোনিয়া হচ্ছে 17, তারপর ও কি 12 দুগুণে 24 আর 4 কত? 28। ওর কি 32 আর 48 কত? 80। আর ওর কত? ওর হচ্ছে 14 দুগুণে 28 আর 16 কত? 44। তাহলে সবচেয়ে বেশি কার? অ্যামোনিয়া, অ্যামোনিয়ার ব্যাপন হার সবচেয়ে বেশি। কোনটির ব্যাপন সময় বেশি? ভাইয়া এখানে এসে তোমরা কট খাবা, ওদের সবসময় ব্যাপন হার পড়ে পড়ে আসছো, এটা কিন্তু ব্যাপন সময়। ঠিক আছে, যার আণবিক ভর বেশি তার ব্যাপন সময় বেশি লাগবে। কেন? যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, ব্যাপন হার কম হলে সময় বেশি লাগে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 17, ও হচ্ছে 44, ও হচ্ছে 64, ও হচ্ছে 71। তাহলে ওর ব্যাপন সময় সবচেয়ে বেশি লাগবে, কারণ ও বেশি ভারী। ঠিক আছে, ওর ব্যাপন সময় সবচেয়ে বেশি লাগবে। তারপরে দেখি, কোন গ্যাসের ব্যাপনের সময় বেশি? ওই যে সেম, যার M বেশি, যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, তার ব্যাপন সময় বেশি। ওর হচ্ছে 28, ওর হচ্ছে 32, ওর হচ্ছে 16, ওর হচ্ছে 44। ঠিক আছে, তাহলে সময় কার বেশি লাগবে? কার্বন ডাই অক্সাইডের ব্যাপন সময় সবচেয়ে বেশি লাগবে। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড। কোন গ্যাসটির ব্যাপনের সময় সবচেয়ে বেশি? সেম, ব্যাপনের সময়, তার মানে কার M বেশি সেটা চেক করব। এগুলো একটু পরীক্ষা একটু মাথায় রাখতে হবে, কিন্তু ব্যাপন হার আর ব্যাপন সময় কিন্তু দুইটা ডিফারেন্ট জিনিস, দুইটা ব্যস্তানুপাতিক। তাহলে অ্যামোনিয়া 17, মিথেন 16, CH4, কার্বন মনোক্সাইড CO 28, নাইট্রিক অক্সাইড NO, নাইট্রিক অক্সাইড হচ্ছে NO কত? 28। তাহলে সবচেয়ে বেশি ব্যাপনের সময় নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড হচ্ছে সরি N2O, N2O হচ্ছে আমাদের নাইট্রোজেন হচ্ছে আমাদের কত? নাইট্রোজেন হচ্ছে আমাদের 28 আর 16 কত? 44। তাহলে ব্যাপন সময় সবচেয়ে বেশি লাগবে নাইট্রিক অক্সাইড। ঠিক আছে, নাইট্রিক অক্সাইডের ব্যাপনের সময় সবচেয়ে বেশি লাগবে। তারপর কোনটির ব্যাপন সময় সবচেয়ে বেশি? ওই যে সেম সময়, তারপরে যার M বেশি।
হাইড্রোজেনের 2, হিলিয়ামের 4, নাইট্রোজেনের 28, অক্সিজেনের 32। অক্সিজেনের আণবিক ভর সবচেয়ে বেশি, তাই অক্সিজেনের ব্যাপনের সময় সবচেয়ে বেশি লাগবে। ঠিক আছে, তারপরে যাই, নিচের কোনটির ব্যাপন সময় বেশি? এখন সব ব্যাপন সময় দেওয়া, তার মানে কি যার এম বেশি, ক্লোরিনের 71, সালফার ডাইঅক্সাইডের 64, তারপর C2H6 এর 30, ইথেন, কার্বন মনোক্সাইডের 28, সবচেয়ে বেশি সময় লাগবে ক্লোরিনের। তারপর কোনটির ব্যাপন সময় বেশি? যার এম বেশি। এম কার বেশি? মিথেনের C2H4, মিথেন হচ্ছে CH4, তাহলে মিথেনের হচ্ছে 16। এরপর এখানে সব দেখো, এখানে সবগুলোই কি বলতো? অ্যালকেন। আমরা পড়ছি অথবা জৈব যৌগে একজন থেকে আরেকজন মিথিলিন গ্রুপ বেশি, মানে 14 করে বেশি, ওর হচ্ছে 30, তোমরা চেক করে নিও, ওর 44, ওর হচ্ছে 58। জৈব যৌগ আশা করি সবাই পড়ছো। বিউটেন, সে 4 কার্বন বিশিষ্ট, মানে এই 4 জনের মধ্যে বিউটেনের আণবিক ভর সবচেয়ে বেশি, অর্থাৎ বিউটেনের ব্যাপন হতে সময় লাগবে বেশি। তারপর ব্যাপন হার কিসের উপর নির্ভর করে? ব্যাপন হার কিসের উপর নির্ভর করে? মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, পদার্থের আণবিক ভরের উপর নির্ভর করে, ব্যাপন হার তাপমাত্রার উপর নির্ভর করে। দাঁড়াও, এটা আমি একটু চেক করি, হ্যাঁ, কারণ ভুলভাল শিখে লাভ নাই তো। এটা আমি একটু চেক করি, ব্যাপন হার কোনটার উপর নির্ভর করে? ব্যাপন হার কোনটির উপর নির্ভর করে? হ্যাঁ, তাপমাত্রার উপর নির্ভর করে, কারণ তাপমাত্রা গরমের দিন আমাদের ব্যাপন হার বেশি হয়, আর ঠান্ডার দিন আমাদের হচ্ছে ব্যাপন হার কম হয়। ঠিক আছে, আমরা ওটাকে কি মনে করি যে নাক বন্ধ হয়ে গেছে, নাকি আসলে ব্যাপন হারও কম হয় শীতকালে। তারপর দেখি ব্যাপন সংগঠিত হয়। ব্যাপন কিসের ব্যাপন সংগঠিত হয়? ব্যাপন সবারই ব্যাপন সংগঠিত হয়, কঠিন, তরল, গ্যাস। কারণ আমরা জানি ব্যাপন কি, কোনো মাধ্যমে কঠিন, তরল এবং গ্যাসীয় বস্তু স্বতঃস্ফূর্ত এবং সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। ঠিক আছে, তাহলে ব্যাপন আমাদের কঠিন, তরল এবং গ্যাস সব জায়গাতেই হচ্ছে সংগঠিত হয়। হ্যাঁ, কথা নাই বার্তা নাই, ধুম করে আমি তো কিছু এমন কিছু বলি নাই, ধুপ করে হচ্ছে মাজহারুল আমাকে থ্যাংক ইউ দিল কেন ভাই? একটু বললো, হ্যাঁ থ্যাংক ইউ দেওয়ার কারণ কি? ইদানিং থ্যাংক ইউ দিলে তো ভয় লাগতেছে, থ্যাংক ইউ কেন, কি উপকার করে ফেলছে আবার তোমরা, আল্লাহ জানে। চলো দেখি, অক্সিজেনের ব্যাপন হার কার্বন ডাইঅক্সাইডের চেয়ে বেশি কেন? অক্সিজেনের ব্যাপন হার বেশি কেন? কারণ হচ্ছে অক্সিজেনের আণবিক ভর কার্বন ডাইঅক্সাইডের চেয়ে কম, আবার অক্সিজেনের ঘনত্ব কার্বন ডাইঅক্সাইডের চেয়ে কম। ঠিক আছে, অক্সিজেনের আণবিক ভর কার্বন ডাইঅক্সাইড থেকে কম, অক্সিজেনের ঘনত্ব কার্বন ডাইঅক্সাইড থেকে কম, বাট সক্রিয়তার সাথে ব্যাপনের কোনো সম্পর্ক নাই। সঠিক উত্তর 1 এবং 2। অক্সিজেনের ব্যাপন হার কার্বন ডাইঅক্সাইড থেকে বেশি হওয়ার কারণ কি? কারণ হচ্ছে অক্সিজেনের আণবিক ভর কার্বন ডাইঅক্সাইডের চেয়ে কম, অক্সিজেনের ঘনত্ব কার্বন ডাইঅক্সাইডের চেয়ে কম। তারপরে কোন গ্যাসটির নিঃসরণ হার সবচেয়ে বেশি? ভাইয়া নিঃসরণ কি বলছিলাম, ব্যাপন আর নিঃসরণ একই কথা। তবে নিঃসরণ সবচেয়ে বেশি কার? যার আণবিক ভর কম। আণবিক ভর হিসেব করো, বিউটেন C4H10, C4H10 মানে কি 58। তারপর কার্বন মনোক্সাইড কত? 28। তারপর নাইট্রোজেন ডাইঅক্সাইড কত? NO2 হচ্ছে 44। সালফার ডাইঅক্সাইড কত? 64। তাহলে 64, তাহলে সবচেয়ে বেশি কার? যে সবচেয়ে হালকা কে? কার্বন মনোক্সাইড। তাহলে কার্বন মনোক্সাইডের নিঃসরণ হার সবচেয়ে বেশি। ঠিক আছে, কার্বন মনোক্সাইডের নিঃসরণ হার সবচেয়ে বেশি। তারপরে নিঃসরণের হার কোনটির বেশি? তো সেম, নিঃসরণের হার কোনটির বেশি? যার এম কম। চলো এম কম চেক করি। PH3 ফসফরাস হচ্ছে 31 আর 3 এ 34। তারপর নাইট্রোজেন টেট্রা অক্সাইড, ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড 14 দুগুণে 28, 4 16 64, 64 আর 28 92। সালফার ডাইঅক্সাইড 64, অ্যামোনিয়া 17। তাহলে অ্যামোনিয়া সবচেয়ে হালকা, অ্যামোনিয়া নিঃসরণ হার সবচেয়ে বেশি। নিচের কোন গ্যাসের নিঃসরণের হার সবচেয়ে বেশি? হালকাটা বের করতে হবে, যার এম কম। তাহলে এম কম কোনটা চেক করি। C3H12 12 আর হচ্ছে 3 12 36 48, NH3 17, কার্বন ডাইঅক্সাইড 44। এটা কত? 4 12 48 আর 8 56। তাহলে সবচেয়ে কম কার? অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়া নিঃসরণ হার সবচেয়ে বেশি। ঠিক আছে, তারপর আসো 56। সিএনজিতে প্রধানত কোন গ্যাস ব্যবহার করা হয়? সিএনজিতে প্রধানত মিথেন গ্যাস ব্যবহার করা হয়। সিএনজিতে আমরা প্রধানত কি ব্যবহার করি? সিএনজিতে প্রধানত আমরা মিথেন গ্যাস ব্যবহার করি, আমাদের বাসাবাড়িতে আমরা মিথেন গ্যাস ব্যবহার করি। ঠিক আছে, আর বিউটেন গ্যাসকে আমরা এলপিজি গ্যাস হিসেবে ব্যবহার করি। এটাকে আমরা এলপিজি, মানে বাসাবাড়িতে এখন যে গ্যাসটা ব্যবহার করা হয় সিলিন্ডার গ্যাস বা সিলিন্ডার গ্যাসে আমাদের বিউটেন থাকে। ঠিক আছে, সিলিন্ডার গ্যাস, বিউটেনকে চাপ দিয়ে তরলে রূপান্তরিত করা হয় এবং তারপর সিলিন্ডারে মানে ঢুকিয়ে বাজারজাত করা হয় আর কি। ঠিক আছে, আচ্ছা। তারপর নূর নবী স্যারের কতক্ষণ ক্লাস হবে? আমার টোটাল এমসিকিউ সংখ্যা হচ্ছে 96টা, 56তে আসছি, একটু টান দিই। হ্যাঁ,
না হলে এই অল্প কিছুর জন্য আবার আরেকটা ক্লাস নেওয়া আসলে বোরিং, মানে ঝামেলা হয়ে যাবে না। একটু অপেক্ষা করো, 10-20 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিব, ঠিক আছে? নিচে কোন পদার্থটির নিঃসরণ সম্ভব? নিঃসরণ কার সম্ভব মনে রাখবা, নিঃসরণ সম্ভব কার? গ্যাসের। গ্যাস হতে হবে, হ্যাঁ, নিঃসরণ তারই হবে, গ্যাসের হবে। তরল বা লিকুইডের, মানে কঠিন বা তরলের হয় না। তাহলে ও তো কঠিন, ও একটু উদ্বায়ী পদার্থ, ও না। সালফার ডাইঅক্সাইড হচ্ছে একটা গ্যাস, ওর নিঃসরণ সম্ভব। তারপর জ্বলন্ত মোমে পদার্থের কয়টি অবস্থা বিদ্যমান? কঠিন, তরল, গ্যাস, তিনটাই। কারণ মোম যখন গলে, মনে করো কিছু মোম অবস্থায় থাকে, কিছু গলে তরল হয়ে যায়, কিছু বাষ্প আকারে সাদা ধোঁয়া তৈরি করে। তাহলে মোম যে গলছে সেটা কি? সেটা হচ্ছে আমাদের তরল। কিছু যে সাদা ধোঁয়া তৈরি করছে সেটা হচ্ছে জলীয় বাষ্প বা বাষ্প। আর হচ্ছে এই যে মোমটা যে কিছু আছে এখনো, সেটা কি? সেটা হচ্ছে কঠিন পদার্থ। তাহলে জ্বলন্ত মোম আমাদের 3 অবস্থা বিদ্যমান। জ্বলন্ত মোমে 3 অবস্থা বিদ্যমান। মোমের তাপমাত্রা গলনাঙ্কে পৌঁছালে তার কোন কোন অবস্থা পরিলক্ষিত হয়? গলনাঙ্ক পর্যন্ত যদি পৌঁছায় তাহলে কিন্তু ধোঁয়া তৈরি হচ্ছে না, সেক্ষেত্রে কঠিন এবং তরল অবস্থা পরিলক্ষিত হয়, ঠিক আছে? মোম যদি গলে, গলনাঙ্ক মানে কি? যে তাপমাত্রায় গলে, তাহলে সেক্ষেত্রে তার বাষ্প হচ্ছে না। স্ফুটনাঙ্ক হলে বাষ্প হবে। তাহলে গলনাঙ্কে আমাদের কঠিন এবং তরল অবস্থা পরিলক্ষিত হয়। যদি বলতো মোমের তাপমাত্রা স্ফুটনাঙ্কে পৌঁছালে কি কি অবস্থা হতো? কঠিন, তরল এবং গ্যাস, তিনটাই হইতো, ঠিক আছে? আচ্ছা, মোম হচ্ছে একটি জৈব যৌগ, কার্বন হাইড্রোজেনের যৌগ। এটা একটা কার্বন, তার হাইড্রোকার্বন, ঠিক আছে? সঠিক উত্তর সবগুলা। মোম একটা হাইড্রোকার্বন। মোম নরমালি মোমের সংকেত হচ্ছে C20H42, বা এটাকে আমরা বলি ইকোস, হ্যাঁ, ইকোস মোম, ঠিক আছে? ইকোস 20 কার্বন বিশিষ্ট যে জৈব যৌগ হাইড্রোকার্বন, সেটাকে আমরা মোম হিসেবে ব্যবহার করি। মোমের দহনে কি কি উৎপন্ন হয়? মোমকে দহন করলে কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, জলীয় বাষ্প, হাইড্রোজেন না, কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প তৈরি হয়, হাইড্রোজেন তৈরি হয় না। কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, সাথে তাপ এবং আলো তৈরি হয়। আলো দিয়ে তো আমরা সবকিছু দেখি, তাই না? আর তাপটা থেকে আমাদের গরম লাগে। তাহলে মোমের দহনে আমাদের এই জিনিসগুলো তৈরি হয়, ঠিক আছে? মোমের দহনে আমাদের কি কি তৈরি হয়? মোমের দহনে আমাদের কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প তৈরি হয়, ঠিক আছে? আমি একটু মোমের দহনটি একটু লিখে দিই। মোম এটা একটা হাইড্রোকার্বন, এটাকে তুমি যদি দহন করো অক্সিজেনের সাথে, তাহলে সেই ক্ষেত্রে তৈরি হবে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প H2, এটা ভ্যাপার আকারে তৈরি হবে, সাথে তৈরি হবে তাপ, এবং তার সাথে তৈরি হবে আলো, ঠিক আছে? মোমকে দহন করলে, মোমে যদি মানে দিয়াশলাই দিয়ে যদি আগুন ধরিয়ে দাও, তাহলে মোম থেকে আমরা কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প পাবো। এই জলীয় বাষ্পটাই ধোঁয়া তৈরি করে, কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্পের ধোঁয়াটা তৈরি হয়, তারপর তাপ তৈরি হয় এবং আলো তৈরি হয়। তারপর মোমের গলনে কোনটি পাওয়া অসম্ভব? মোমের গলনে ভাই জলীয় বাষ্প পাওয়া যায় না, কারণ মোম যখন গলে তখন তো সে স্ফুটনাঙ্কে পৌঁছাচ্ছে না, ঠিক আছে? মোম যখন গলে তখন সে স্ফুটনাঙ্কে পৌঁছাচ্ছে না, অর্থাৎ মোমের গলনে আমরা জলীয় বাষ্প পাবো না। বাট মোমের যখন গলতে শুরু করে তখনই আমাদের তাপ, চাপ, আলো, এই জিনিসগুলো আসলে হয়তো বা পাওয়া যায় মোমের গলনে, ঠিক আছে? হ্যাঁ, মোমের গলনে আমরা জলীয় বাষ্প পাবো না, ঠিক আছে? মোমের গলনে আমরা জলীয় বাষ্প পাবো না। তারপরে বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক কত? এটা মুখস্থ, 115 ডিগ্রি সেলসিয়াস। আরেকটা মনে রাখবা, ইউরিয়ার গলনাঙ্ক হচ্ছে 133 ডিগ্রি সেলসিয়াস। ইউরিয়ার গলনাঙ্কটা একটু মনে রাখো, হ্যাঁ? ইউরিয়ার গলনাঙ্ক হচ্ছে 133 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এই দুইটা কঠিন পদার্থ, বিশুদ্ধ সালফার এবং ইউরিয়া কঠিন পদার্থ, এদের গলনাঙ্ক মনে রাখবে। কোনটির গলনাঙ্ক সবচেয়ে বেশি? এটা আসলে আমাদের চতুর্থ অধ্যায়ের পড়া যে পর্যায় সারণী আমরা পড়ছিলাম না, আই আর আধা পড়ছিলাম। আধা আসলে আধা না, আধা মানে আধা বৃক্ষ ছিল। মানে এটা এইভাবে পড়তে পারো তোমরা, যে উপর থেকে নিচে এইদিকে গেলে আমাদের গলনাঙ্ক বাড়ে, ঠিক আছে? আর একই পর্যায়ে যদি বাম থেকে ডানে যাও তাহলে গলনাঙ্ক কমে, ঠিক আছে? গলনাঙ্ক কমে। পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে গলনাঙ্ক কমে, আর গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে গলনাঙ্ক বাড়ে। এটা তোমরা চতুর্থ অধ্যায়ে যদি ক্লাসগুলো করো তাহলে বুঝতে পারবা সহজে। তাহলে আমাদের অ্যালুমিনিয়াম কি দেওয়া আছে? সোডিয়াম, তারপর কি দেওয়া আছে বলতো? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম একই পর্যায়ে, আর নিচে আছে পটাশিয়াম। তাহলে গলনাঙ্ক সবচেয়ে বেশি কার? আধা বাড়ে না, আকার বাড়ে, ঠিক আছে। তাহলে গলনাঙ্ক সবচেয়ে বেশি কার? যত আমার নিচে যাবে তত গলনাঙ্ক বৃদ্ধি পাবে। তাহলে সেখানে সবচেয়ে নিচে কে আছে?
পটাশিয়াম। তাহলে পটাশিয়ামের গলনাঙ্ক এখানে সবচেয়ে বেশি, সরি সোডিয়াম না, পটাশিয়াম, হ্যাঁ পটাশিয়ামের গলনাঙ্ক এই 4 জনের মধ্যে সবচেয়ে বেশি। ঠিক আছে, গলনাঙ্ক কোনটি সবচেয়ে বেশি? গলনাঙ্ক, আচ্ছা একটু কি ভুল লিখছি, দাঁড়াও সরি গলনাঙ্ক বৃদ্ধি পায় আসলে, একটু ভুল লিখছি, সরি। এটা আসলে হবে আমাদের বাম থেকে ডানে গেলে গলনাঙ্ক বাড়ে, আর উপর থেকে নিচে গেলে গলনাঙ্ক কমে। এদিকে গলনাঙ্ক কমে আর এদিকে গেলে গলনাঙ্ক বাড়ে। বাম থেকে ডানে গেলে গলনাঙ্ক বাড়ে। তাহলে আমাদের বাম থেকে ডানে কে গেছে বলতো? অ্যালুমিনিয়াম। গলনাঙ্ক সবচেয়ে বেশি হচ্ছে অ্যালুমিনিয়ামের, সরি এটা অ্যালুমিনিয়াম হবে, এটা অ্যালুমিনিয়াম, হ্যাঁ গলনাঙ্ক সবচেয়ে বেশি হচ্ছে অ্যালুমিনিয়ামের। এই প্রশ্নটা এই অধ্যায়ে কিভাবে আসলো আমি জানি না, এটা আসলে চতুর্থ অধ্যায়ের প্রশ্ন। তারপরে যাই, গলনাঙ্ক নির্ণয়ের মাধ্যমে কোন পদার্থের বিশুদ্ধতা জানা যায়? মনে রাখবা, গলনাঙ্ক মানে কি? কঠিন থেকে তরল, আর স্ফুটনাঙ্ক মানে কি? তরল থেকে কঠিন। তাহলে গলনাঙ্ক নির্ণয়ের মাধ্যমে আমরা কঠিন পদার্থের বিশুদ্ধতা জানতে পারি। তাহলে কঠিন পদার্থের বিশুদ্ধতা নির্ণায়ক হচ্ছে গলনাঙ্ক। মানে গলনাঙ্ক যদি হেরফের হয় তাহলে বুঝবো ওটার মধ্যে ভেজাল আছে। ঠিক আছে, আর কোন একটা তরল পদার্থের বিশুদ্ধতা নির্ণায়ক হচ্ছে স্ফুটনাঙ্ক। কারণ তরল কি হয়? ফুটতে পারে, তরল বাষ্পে পরিণত হতে পারে। তরল পদার্থের বিশুদ্ধতা নির্ণায়ক হচ্ছে স্ফুটনাঙ্ক। মানে তুমি একটা বিশুদ্ধ তরলের স্ফুটনাঙ্ক কি সবসময় নির্দিষ্ট থাকবে। তুমি যদি দেখো স্ফুটনাঙ্ক এদিক ওদিক হয়েছে, হেরফের হয়েছে, তাহলে বুঝবা ওই তরলের মধ্যে তুমি কোনো ভেজাল মিশানো হয়েছে। ঠিক আছে, আবার একটা কঠিন পদার্থের স্ফুটনাঙ্ক নির্দিষ্ট থাকে। যদি দেখো কঠিন পদার্থ, যেমন মনে করো পানির স্ফুটনাঙ্ক কত? 100। এখন তুমি পাইছো 105 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি ওটা পানি, ওটা বিশুদ্ধ পানি না, ওটার মধ্যে অবশ্যই আর কোনো ভেজাল মিশ্রিত আছে। কথা কি বোঝা গেছে? যেমন মনে করো কঠিন পদার্থ কি? লবণ, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত? 801 ডিগ্রি সেলসিয়াস। তুমি পাইছো 1000 ডিগ্রি সেলসিয়াস, তার মানে অবশ্যই এখানে ভেজাল আছে। ঠিক আছে, তাহলে কঠিন পদার্থের বিশুদ্ধতা নির্ণায়ক হচ্ছে গলনাঙ্ক, আর তরল পদার্থের বিশুদ্ধতা নির্ণায়ক হচ্ছে স্ফুটনাঙ্ক। এখানে কঠিন পদার্থ কোনটা? কর্পূর হচ্ছে কঠিন পদার্থ। ঠিক আছে, কর্পূর কঠিন পদার্থ। ওকে, আশা করি বুঝতে পারছি। এটা কোনটা জানে রোজিনা উত্তর দিল? এ কি এটার উত্তর দিছো নাকি? আচ্ছা সরি, রোজিনার উত্তরই সঠিক। কঠিন পদার্থ কি? সালফার। গন্ধক কঠিন পদার্থ, একদম 100% সঠিক। হ্যাঁ, কর্পূর তো ঊর্ধ্বপাতিত পদার্থ, কর্পূর একটা ঊর্ধ্বপাতিত পদার্থ বা উদ্বায়ী পদার্থ। থ্যাংক ইউ। তারপরে যাই, স্ফুটনের বিপরীত প্রক্রিয়া কি বলতো? স্ফুটন কি? লিকুইড থেকে যদি ভ্যাপার হয় তাহলে সেটা হচ্ছে স্ফুটন। আর আমরা লাস্ট যে আমরা যে পড়ছিলাম ওই যে শীতলীকরণের গ্রাফ, সেখানে কি দেখছিলাম? বাষ্প থেকে যদি লিকুইড হয় তাহলে সেটা কি? ঘনীভবন। তাহলে স্ফুটনের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ঘনীভবন। তাহলে ঘনীভবন হচ্ছে স্ফুটনের বিপরীত প্রক্রিয়া। ঠিক আছে, তারপরে যাই, তরল পদার্থ কখন গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়? অবশ্যই তাপ প্রয়োগ করলে কি হবে? না, তাপমাত্রা স্ফুটনাঙ্কে পৌঁছাতে হবে। তাপমাত্রা স্ফুটনাঙ্কে পৌঁছালে তরল পদার্থ গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়। ঠিক আছে, তাপমাত্রা যদি আমাদের স্ফুটনাঙ্কে পৌঁছায়, মানে ফুটতে শুরু করে, তখন হচ্ছে তরল পদার্থ। তখন আমরা দেখি যে পানি থেকে বাষ্প বেরোচ্ছে, এর আগে কিন্তু দেখি না। তারপর পানির স্ফুটনাঙ্ক কত? এই যে দেখো পানির স্ফুটনাঙ্ক কত? পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এক্স একটি পদার্থ, এর একটা গ্রাফ দেওয়া আছে। তোমরা বলো এই বিসিটা কি? এটা হচ্ছে গলন রেখা, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গলন রেখা। আর এই যে ডি, এটা হচ্ছে স্ফুটন রেখা। ঠিক আছে, গলন রেখা, স্ফুটন রেখা। তাহলে বলছে স্ফুটনাঙ্ক 120 ডিগ্রি। হ্যাঁ, এই যে দেখো স্ফুটনাঙ্ক, এই যে 120, এটা হচ্ছে স্ফুটনাঙ্ক, এটা হচ্ছে গলনাঙ্ক হচ্ছে 75। তাহলে এটার স্ফুটনাঙ্ক 120, উত্তর একদম সঠিক। ঠিক আছে, এটা স্ফুটনাঙ্ক 120। এটা কি তরল অবস্থা? নাই, আছে তো, এই যে সি থেকে ডি, এটা হচ্ছে তরল অবস্থা, সি থেকে ডি অবশ্যই আছে। তাহলে এটা তরল অবস্থা আছে, তাহলে এটা হবে না। আর এটার ইএফ অংশে আন্তঃকণা দূরত্ব সবচেয়ে বেশি। হ্যাঁ, ইএফ অংশটা কি? গ্যাসীয় অবস্থায় দূরত্ব সবচেয়ে বেশি হয়। অর্থাৎ সঠিক উত্তর 1 এবং 3। আমাকে বলো এটা সবাই বুঝতে পেরেছো কিনা? 69 নাম্বার প্রশ্নটা সবাই বুঝতে পেরেছো কিনা ভাইয়াকে একটু জানাও। এটা সবাই বুঝতে পেরেছি কিনা জানাও আমাকে। আচ্ছা, ঘুম ধরছে নাকি? ও আচ্ছা, এত তাড়াতাড়ি ঘুমাই গেলে কেমন হবে? পড়াশোনা করতে হবে না? আচ্ছা বলো এইগুলো বাদ দাও, কথা বাদ দাও, এখন বলো, এটা বলো, তাড়াতাড়ি বলো। আমারও ঘুম ধরছে, আমার ক্ষুধা লাগছে।
আচ্ছা ঠিক আছে পাপিয়া, জি স্যার ঠিক আছে, তাহলে চলো পরেরটাতে যাই। মোমবাতির গলনে কি তৈরি হয়? মোমবাতি যদি গলে যায়, হ্যাঁ, এবং তোমরা যে মানে তোমরা এই যে ঘুম পাচ্ছে বলতেছো, আজকে হচ্ছে তোমরা সবাই সেই সন্ধ্যা 6টা থেকে আমাদের ক্লাস করতেছো। প্রথমে সোহাগ ভাইয়ের ক্লাস করছো, এখন আমার ক্লাস করতেছো। এই যে তোমরা এত কষ্ট করে এতগুলা ক্লাস করতেছো, এটা কিন্তু কাজে লাগবে তোমাদের, হ্যাঁ, এটা তোমাদের অনেক উপকারে আসবে। মোমবাতির গলনে কি কি হয় বলো? আমার এখানে কাজ করতেছে না কেন, ঘটনা কি? আচ্ছা ধরো, মোমবাতির এখানে কাজ করতেছে না কেন জানে? মোমবাতির গলনে কি কি উৎপন্ন হয়? আমার ল্যাপটপ কাজ করতেছে না। আচ্ছা এখন ঠিক আছে, এখন কাজ করবে, ওকে ফাইন। মোমবাতির গলনে দেখো তো, গলনে মোমবাতি দহন করলে, মোমবাতি পোড়ালে তখন, কারণ কি, মোমবাতিরে তুমি যদি দহন করো তখন হচ্ছে তাপ এবং আলো উৎপন্ন হবে, গলনে হবে না, ঠিক আছে, এটা হবে না। তারপর গ্রিন হাউস গ্যাস তৈরি হবে। মোমবাতিকে তুমি যদি দহন না করো তাহলে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে না। তাহলে কণার সময়ের আন্তঃনবিক শক্তি কমে যাবে, এটা সঠিক উত্তর হচ্ছে শুধু 2। মোমবাতি তুমি যদি দহন না করো তাহলে তোমার গ্রিন হাউস গ্যাস কিভাবে তৈরি হবে? মোমবাতি তুমি যদি না পোড়াও তাহলে তোমার তাপ এবং আলো কিভাবে উৎপন্ন হবে? সঠিক উত্তর হচ্ছে শুধুমাত্র আন্তঃনবিক আকর্ষণ শক্তি। 70-এর ঘ কে বলছে? রাইহান। আল্লাহ, কেমনে রোজিনা এবং রাইহান দেখো, মোমবাতির গলন বলছে রে ভাই, দহন বলে নাই। মোমবাতির গলালে তাপ উৎপন্ন হয় না, কারণ মোমবাতি তুমি হচ্ছে গলায় ফেলতে পারবা, গলাইছো, দহন করো নাই, পোড়াও নাই, ঠিক আছে, এটা একটু মাথায় রেখো, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তারপর দেখো, স্ফুটনাঙ্ক তাপমাত্রায় যা ঘটে, স্ফুটনাঙ্ক তাপমাত্রায় তাপশক্তি প্রয়োগে তাপমাত্রা বৃদ্ধি পায় না, কারণ স্ফুটনাঙ্ক তাপমাত্রায় তো হচ্ছে তাপশক্তি প্রয়োগ করলে হচ্ছে ভৌত অবস্থার পরিবর্তন হয়, তরল থেকে বাষ্প হয়, তাপমাত্রা নির্দিষ্টই থাকে, ঠিক আছে, চাপও নির্দিষ্ট থাকে, এবং এই চাপটা কত জানো? 1 atm চাপ বা 1 বায়ুমণ্ডলীয় চাপ, ঠিক আছে, 1 বায়ুমণ্ডলীয় চাপ। সঠিক উত্তর 2 এবং 3। স্ফুটনাঙ্ক তাপমাত্রা যখন স্ফুটনাঙ্কে পৌঁছায় তখন আর তাপমাত্রা বৃদ্ধি পায় না, আমরা একটা স্ট্রেট লাইন দেখি, ওই লাইনটাকে আমরা কি বলি? স্ফুটন রেখা, যে তাপমাত্রায় তরল থেকে বাষ্প হয়, ঠিক আছে, তরল থেকে বাষ্প হয়, ওকে। তারপরে দেখো, আচ্ছা সরি বলার কিছু নাই, ভুল হতেই পারে, ওটা পেলা না। তারপর দেখি, আচ্ছা এটা দেখো একটা গ্রাফ দেওয়া আছে, ওকে। তো উদ্দীপকের পদার্থটির 117 গ্রামে পরমাণু সংখ্যা কত? এটা 6ষ্ঠ অধ্যায় থেকে আসছে। উদ্দীপকের গ্রাফটা দেখো, 801 ডিগ্রি সেলসিয়াস গলনাঙ্ক, 1465 ডিগ্রি সেলসিয়াস স্ফুটনাঙ্ক। এই দুইটা ইনফরমেশন কার রে বাবা? সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801 এবং স্ফুটনাঙ্ক 1465। তাহলে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত? এই বেটার আণবিক ভর কত? সোডিয়ামের 23, ক্লোরিনের 35.5, অর্থাৎ 58.5। সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে 58 তাহলে 58.5 সোডিয়াম ক্লোরাইড মানে কি? 1 মোল সোডিয়াম ক্লোরাইড। এখন দেখো 117 গ্রামে পরমাণু সংখ্যা কত? গ্রাম বলছে, ভর দেওয়া আছে, সংখ্যা বের করতে বলছে। ফর্মুলা কি? W/m = N/n, অথবা অনেকে তোমরা X/n পড়ে থাকো। আমাকে বের করতে বলছে কি? পরমাণু সংখ্যা n কত, তাহলে বা n = কত? W * অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইডেড বাই m। এখন W কত? W হচ্ছে আমাদের W হচ্ছে 117 গ্রাম, যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে 117 গ্রাম। আণবিক ভর কত? 58.5 ইন্টু n। 58.5 কে 117 দিয়ে তোমরা যদি ভাগ করো তাহলে আসবে 2, তারপরে 2 ইন্টু n। 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা মানে কত? 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা মানে হচ্ছে আমাদের 12.046 ইন্টু 10⁻23, কারণ অ্যাভোগাড্রো সংখ্যার মান আশা করি তোমাদের সবার মুখস্থ আছে 6.023 ইন্টু 10⁻23। তাহলে হিসাব করে এটা হবে 12.046 ইন্টু 10⁻23। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছি। 72-এর সঠিক উত্তর হচ্ছে, এটার অপশনে এরকম আসছে কেন? ক খ, আচ্ছা সরি, এটার অপশন এরকম তো আসার কথা না, দাঁড়াও আমি দেখাই দিচ্ছি, আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। এটা হচ্ছে ক খ, এটা হচ্ছে গ, আর এটা হচ্ছে ঘ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে, এটা সঠিক উত্তর হচ্ছে গ, এটা সঠিক উত্তর হচ্ছে গরুর গ। তারপরে উপরের চিত্র হতে বোঝা যায়, ওই চিত্রটাই, কে অবস্থায় পদার্থটির আন্তঃআণবিক শক্তি L থেকে বেশি? আচ্ছা, কে তে আন্তঃআণবিক শক্তি বেশি বলছে L থেকে, চলো তো দেখি। কে তে মানে এই পয়েন্টে আন্তঃআণবিক শক্তি এর থেকে বেশি অবশ্যই, কারণ কি বলতো, এখান থেকে যখন ওখানে যাচ্ছে তো সে সলিড থেকে, কঠিন থেকে বাষ্প হচ্ছে, তাহলে কে কি অপেক্ষাকৃত বেশি কঠিন, তার মানে নিচের দিকে কঠিন থাকে, যত উপরে যাবে তত তরল হবে, বাষ্প হবে, তাহলে L থেকে কে এর আন্তঃআণবিক শক্তি বেশি, তার মানে প্রথম অপশনটা সঠিক, কে এর আন্তঃআণবিক শক্তি L থেকে বেশি।
2000 তাপমাত্রায় পদার্থটি গ্যাসীয়। চলো তো দেখি 2000, এই যে 1465 উপরে গেলেই তো কি স্ফুটনাঙ্ক পার হয়ে যাচ্ছে, তার মানে অবশ্যই 2000 গেলে গ্যাসীয়, 2000 তাপমাত্রায় গ্যাসীয়। সি বিন্দুতে পদার্থটি তরল। চলো তো দেখি গলনাঙ্ক পার হইছে কিনা, পার হইছে। দেখো তো ডি থেকে সি, হ্যাঁ সি বিন্দুতে পদার্থটি তরল। কেন? কারণ যখন সি থেকে বি তে গেছে, এই সরল রেখাটা হচ্ছে আমাদের একটা স্ফুটন রেখা, তার মানে সি তে সে তরলই ছিল, যখন বি তে গেছে তখন সে হচ্ছে বাষ্প হইছে। তাহলে সি বিন্দুতে পদার্থটা তরল অবস্থাতেই ছিল, সি বিন্দুতে পদার্থটা তরল অবস্থাতেই ছিল। সঠিক উত্তর 1, 2, 3। যদি না বোঝো বা আমি তো পিডিএফটা দিয়ে দিব, নিজেরা একটু মিলিয়ে নিও, ঠিক আছে? আচ্ছা, তারপরে তো চিত্রটি, এই চিত্রটি কঠিন থেকে গ্যাস হয়ে গেছে। দেখো এখানে খুব কম্প্যাক্ট ছিল, এখানে ছড়াই ছিটাই গেছে। হ্যাঁ, যদিও এটা ছড়াই ছিটানোটা বোঝা যায় নাই, এটা আসলে কঠিন থেকে, এটা আসলে সলিড ছিল, সলিড থেকে গ্যাস হয়েছে। তাহলে সলিড থেকে সরাসরি গ্যাস হলে তাকে আমরা কি বলি? উদ্বায়ী পদার্থ। তার মানে এখানে যে ঘটনাটা ঘটছে সেটা একটা উদ্বায়ী পদার্থ বা ঊর্ধ্বপাতিত পদার্থ। ঊর্ধ্বপাতিত পদার্থ লিস্টে আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে পেয়েছিলাম। কি কি ছিল? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিশাদল, কঠিন কার্বন ডাই অক্সাইড, তারপর ছিল আমাদের কর্পূর, ন্যাপথলিন, এই জিনিসগুলো, এবং একমাত্র উদ্বায়ী মৌল হচ্ছে আয়োডিন। ঠিক আছে, তারপরে যাই। উক্ত লেখটি কোন যৌগ তাপীয় বক্ররেখা? আচ্ছা, এই যে দেখো এখানে কিন্তু একটাই সরলরেখা পাচ্ছ। সবসময় মনে রাখবা উদ্বায়ী পদার্থে একটা সরলরেখা পাওয়া যায়। এটা একটা উদ্বায়ী পদার্থের গ্রাফ, এটা একটা উদ্বায়ী পদার্থের গ্রাফ। উদ্বায়ী পদার্থে কিন্তু সরাসরি কঠিন থেকে বাষ্প হয়। এই যে লাইনটা দেখছো, এটা হচ্ছে সলিড থেকে বাষ্পের লাইন। উদ্বায়ী পদার্থে কিন্তু তরল কন্ডিশনটা থাকে না। এটা আমরা যখন সিকিউ পড়বো আরো ডিটেইলসে ভাইয়া তোমাদেরকে বোঝাবো। হ্যাঁ, উদ্বায়ী পদার্থের গ্রাফ। উদ্বায়ী পদার্থে কিন্তু আমাদের সরাসরি সলিড থেকে গ্যাস হয়, সলিড থেকে গ্যাস হয়। ঠিক আছে, সলিড থেকে গ্যাস। এটা ব্যাপার না লিখি, কারণ এটা তো যে এটা যে পানি বা বরফ এটা তো আমরা জানি না। তাহলে বরফ হলে ওটাকে আমরা ব্যাপার লিখি, জলীয় বাষ্প, বাট মেইনলি এটাকে গ্যাস বলে। তাহলে উদ্বায়ী পদার্থ এখানে কোনটা? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তারপরে কোন তরলকে তাপ প্রদানের বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলে। ওই যে দেখো তরলকে প্রথমে তুমি তাপ দিছো, প্লাস ডেল দিছো, দিয়ে তুমি বাষ্পে পরিণত করছো। তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? তরলকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করছো, তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? বাষ্পীভবন। বাষ্পীভবন। এবং পরে এই গ্যাসটাকে তুমি আবার তাপ হ্রাস করছো, কমায় কি করছো? ঘনীভবন করছো। কারণ গ্যাস থেকে তরল হলে ঘনীভবন হয়। যেই প্রক্রিয়ায় ঘনীভবন এবং বাষ্পীভবন একসাথে হয় তাকে আমরা কি বলি? পাতন বলি। ঠিক আছে, পাতন। তারপর কোনটিকে তাপ দিয়ে কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত করা যায়? উদ্বায়ী পদার্থ। উদ্বায়ী পদার্থ কোনটা? C10H16O। ঠিক আছে, উদ্বায়ী পদার্থ হচ্ছে C10H16O। আচ্ছা, কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? এটা তোমরা বলো, 78টা তোমরা বলো তো। শেষ, আর বেশি নাই, আর 10 মিনিট লাগবে। হ্যাঁ, শেষ। এতক্ষণ কষ্ট করছো, আর একটু কষ্ট করো। ঠিক আছে, আর একটু কষ্ট করো, শেষ। কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ বলো? কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? গুড সুমি, গুড। নিশাদল ঊর্ধ্বপাতিত পদার্থ। ভেরি গুড সুমি আক্তার। নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? এটা বলো, নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? 79 বলো। A79। ঠিক আছে, সবাই সঠিক উত্তর দিচ্ছ, সাবাস। আগেরটা সবাই সঠিক উত্তর দিয়েছো, পরেরটা দাও। 79। নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? নিচের কোনটি? আগেরটা ঠিক আছে, আগেরটা শেষ। 79 বলো, নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? 79 গ। 79 গ। না 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 সুমি, 79 গ না, গ তো এটা ঊর্ধ্বপাতিত পদার্থ না। 79 হচ্ছে এটা কর্পূর, C10H16O। এটা হচ্ছে কর্পূর। কর্পূর একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। এটা ঊর্ধ্বপাতিত হইতো যদি এখানে সলিড লেখা থাকতো, কার্বন ডাইঅক্সাইড সলিড। ঠিক আছে, 79 ডি না। অ্যামোনিয়াম সালফেট কেমন ঊর্ধ্বপাতিত হয়? এটা তো ঊর্ধ্বপাতিতের লিস্টেই নাই। ঠিক আছে, ঠিক আছে রোজিনা, ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে কর্পূর C10H16O। কোনটি তরলে পরিণত করা সম্ভব? অ্যামোনিয়াকে তরলে পরিণত করা সম্ভব, কারণ ন্যাপথলিন C10H8 এটা একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, এটাকে তরল করা যায় না। আয়োডিন এটা একমাত্র ঊর্ধ্বপাতিত মৌল। কর্পূর C10H16O এটাও একটা উদ্বায়ী পদার্থ বা ঊর্ধ্বপাতিত পদার্থ। একমাত্র অ্যামোনিয়া, ওকে আমরা তরলে পাই, কারণ ও ঊর্ধ্বপাতিত পদার্থ না। তারপরে যাই, কোনটি উদ্বায়ী পদার্থ? এই যে ন্যাপথলিন। ব্রোমিন একটা লাল বর্ণের তরল, এটা হচ্ছে মোম, এটা হচ্ছে বালি, সিলিকন ডাইঅক্সাইড। তারপরে দেখি কোনটি কর্পূরের সংকেত? C10H16O এটা হচ্ছে কর্পূর। প্রথমটা ন্যাপথলিন, এটা হচ্ছে বেনজিন।
ঠিক আছে। আর এটা হচ্ছে ডোডেকানল, এটা পারা লাগবে না, এটা এমনি হুদাই ডোডেকানল। আচ্ছা, কোনটি ন্যাপথলিনের সংকেত? ন্যাপথলিনের সংকেত বলো তো তোমরা কোনটি? ন্যাপথলিনের সংকেত এখানে নাই, এখানে এমসিকিউতে ভুল আসছে, লেখাটা ভুল আসছে। ন্যাপথলিনের সংকেত এটা C10H8, C6 না। ন্যাপথলিনের সংকেত এখানে সামহাও হয়তো বা 10 এর জায়গায় 10 উঠছে আর কি, মানে 10 এর জায়গায় 6 আসছে। এটা হচ্ছে C10H8, এটা হচ্ছে ন্যাপথলিনের সংকেত C10H8। দিস ইজ ন্যাপথলিন, ঠিক আছে, দিস ইজ ন্যাপথলিন। ন্যাপথলিনের সংকেত কোনটা? C10H8। তারপর এই তথ্যটি নিচে কোন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য? দেখো, কঠিন থেকে সরাসরি বাষ্প হয়ে গেছে, মানে এটা অবশ্যই একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। উদ্বায়ী পদার্থ কোনটি? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ভাইয়া মনে রাখবা, তোমাদেরকে আমি 6টা উদ্বায়ী পদার্থের নাম পড়াইছি, এই 6টা মুখস্থ রাখলেই এগুলা পারবা, ঠিক আছে। 6টা নাম, কিছু কিছু নাম আমি হচ্ছে ওই যে, যেমন অ্যামোনিয়াম ক্লোরাইডকে নিশাদল বলে, কঠিন কার্বন ডাইঅক্সাইডকে ড্রাই আইস বা শুষ্ক বরফ বলে, এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে। বা কর্পূরের সংকেত, ন্যাপথলিনের সংকেত, এগুলো মুখস্থ রাখতে হবে। ভাই আজকে ক্লাসের শুরুতে যেভাবে একটা পড়াইছি, ওইটা পড়লেই ঊর্ধ্বপাতিত পদার্থ থেকে আসা সকল এমসিকিউ পারবা তোমরা, ঠিক আছে। আচ্ছা, এইভাবে এমসিকিউ মুখস্থ করার দরকার নাই, ওই স্লাইডটা মুখস্থ করো, তাইলেই হবে। ওকে, নিচের কোনটির ক্ষেত্রে উপরোক্ত প্রক্রিয়া প্রযোজ্য নয়? কঠিন থেকে গ্যাস, তার মানে উদ্বায়ী পদার্থ। ন্যাপথলিন এটার ক্ষেত্রে প্রযোজ্য, এটার ক্ষেত্রে প্রযোজ্য, কর্পূরের ক্ষেত্রে প্রযোজ্য, আয়োডিনের ক্ষেত্রে প্রযোজ্য। প্রযোজ্য না তুতের ক্ষেত্রে। তুতের ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য না, কারণ তুতে কি? উদ্বায়ী পদার্থ না। তুতে কঠিন থেকে তরল হবে, তরল থেকে গ্যাস হবে, বাট এখানে বলছে কঠিন থেকে গ্যাস। কঠিন থেকে গ্যাস কে কে হয়? ন্যাপথলিন, কর্পূর, আয়োডিন, কারণ এরা উদ্বায়ী পদার্থ, ঠিক আছে। আচ্ছা, 85 খ, গুড সুমি, গুড। তারপর কোন পদার্থকে তাপ দিলে কঠিন থেকে সরাসরি গ্যাস হয়? এই যে ন্যাপথলিন, C10H8। কোন গ্যাসটি কঠিন অবস্থায় ঊর্ধ্বপাতিত হয়? কার্বন ডাই অক্সাইড গ্যাস কঠিন অবস্থায় ঊর্ধ্বপাতিত হয়। কঠিন কার্বন ডাই অক্সাইডকে আমরা কি বলি? ড্রাই আইস বলি, বা শুষ্ক বরফ, বা শুষ্ক বরফ, ঠিক আছে। এটা কখন? যখন কার্বন ডাই অক্সাইডটা কঠিন অবস্থায় থাকে। ওকে, তারপর কোনটি ঊর্ধ্বপাতিত একমাত্র মৌলিক পদার্থ? আয়োডিন। আয়োডিন একমাত্র ঊর্ধ্বপাতিত মৌলিক পদার্থ, ঠিক আছে। আয়োডিন একমাত্র ঊর্ধ্বপাতিত মৌলিক পদার্থ। তারপরে আসো, নিচের কোনটি ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থ? নিশাদল, অ্যামোনিয়াম ক্লোরাইড। নিশাদল এটা একটা ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থ। নিম্নে কোন যৌগটি ঊর্ধ্বপাতিত হয় না? নিশাদল হয়, কর্পূর হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড তো হয়, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তুতে ঊর্ধ্বপাতিত হয় না, তুতে ঊর্ধ্বপাতিত হয় না। অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কর্পূর হচ্ছে C10H16O, নিশাদল হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এরা সবাই উদ্বায়ী পদার্থ। তারপর নিচের কোনটি ঊর্ধ্বপাতিত হয় না? এটা অ্যামোনিয়াম ক্লোরাইড, একটু ভুল আসছে, প্রিন্টিং মিস্টেক। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম ক্লোরাইড ঊর্ধ্বপাতিত হয় না, কারণ এটা অ্যামোনিয়াম ক্লোরাইড, নিশাদল, আয়োডিন একমাত্র ঊর্ধ্বপাতিত মৌল, ন্যাপথলিন, ন্যাপথলিন C10H8, ন্যাপথলিন, ঠিক আছে। যারা কখনোই পড়ো নাই তাদেরও মুখস্থ হয়ে যাওয়া উচিত। কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? ঊর্ধ্বপাতিত পদার্থ এই যে নিশাদল, নিশাদল, নিশাদল। হ্যাঁ, আমি বারবার লিখে দিচ্ছি যাতে করে তোমাদের এগুলো মাথায় ঢুকে দেয়। এটা ঊর্ধ্বপাতিত হতো যদি সলিড হইতো, যদি অ্যাস থাকতো এখানে। তাপ প্রদান করলে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয় কোনটি? কার্বন ডাইঅক্সাইড সলিড, ন্যাপথলিন, কর্পূর, সবগুলাই সঠিক। সরাসরি কঠিন থেকে বাষ্প হয় কর্পূর, ন্যাপথলিন, কঠিন কার্বন ডাইঅক্সাইড। ন্যাপথলিন ঊর্ধ্বপাতিত পদার্থ, একান্তর দ্বিবন্ধন যুক্ত, কারণ ন্যাপথলিন দেখতে কেমন বলতো? এই হচ্ছে ন্যাপথলিনের গঠন, একটা বেঞ্জিন, দুইটা বেঞ্জিন পরস্পর যুক্ত হলে এটাকে বলে ন্যাপথলিন। এবং এখানে দ্বিবন্ধন কয়টা? একটা একটা পরে থাকে। এখানে একটা দ্বিবন্ধন থাকলে এখানে একটা দ্বিবন্ধন থাকে, এখানে একটা দ্বিবন্ধন থাকে, এখানে একটা দ্বিবন্ধন থাকে, এখানে একটা দ্বিবন্ধন থাকে। এটা হচ্ছে ন্যাপথলিনের স্ট্রাকচার, গাঠনিক স্ট্রাকচার, ঠিক আছে। 6টি পরমাণু দ্বারা গঠিত। ন্যাপথলিন 6টি পরমাণু দ্বারা গঠিত না, ন্যাপথলিন হচ্ছে C10H8। ন্যাপথলিন কি? C10H8। তাহলে কয়টা পরমাণু? 18টা পরমাণু টোটাল। তাহলে এটা সঠিক না। এটা সঠিক কত হইতো? যদি হইতো উত্তর 18। ন্যাপথলিন 18টি পরমাণু দ্বারা গঠিত, 6টি পরমাণু দিয়ে গঠিত না। সঠিক উত্তর 1, 2, এটা সঠিক না, ঠিক আছে। সঠিক উত্তর 1 এবং 2, ওদিকে তো ক্রস দিছি। তারপর নিচের উদ্দীপকের আলোকে 94 এবং 95 নং প্রশ্নের উত্তর দাও। ওকে, আল্লাহ, আজকে আমার ক্লাসও 2 ঘন্টা হয়ে গেছে।
দেখছো আজকে আজকে ক্লাস সবগুলা বড় বড় ক্লাস হয়ে গেছে। আমি কিন্তু খুব দ্রুত পড়াইছি, বাট কি করবো দেখো, আবার কালকে তোমাদের কোনো ক্লাস নাই, যারা সায়েন্সের আছো কালকে টোটালি কোনো ক্লাস নাই। কালকে শুধুমাত্র সন্ধ্যা 7টায় মুশফিক ভাইয়ের কমার্সের ক্লাস থাকবে, ফিনান্স ও ব্যাংকিং ক্লাস থাকবে। সায়েন্সের আগামীকাল কোনো ক্লাস নেই, ঠিক আছে? নিচের উদ্দীপকের আলোকে 94 ও 95 নং প্রশ্নের উত্তর দাও। অ্যামোনিয়া দ্রবণ, হাইড্রোক্লোরিক অ্যাসিড। দ্রবণের বিক্রিয়ায় উৎপন্ন লবণকে সরাসরি গ্যাসে পরিণত করতে সঠিক তাপীয় বক্ররেখা কোনটি? আচ্ছা, অ্যামোনিয়া আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যামোনিয়া আর হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বিক্রিয়া করে তৈরি হয় কি? অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড মানে কি? এটা হচ্ছে নিশাদল। নিশাদল কি? একটা উদ্বায়ী পদার্থ। তাহলে নিশাদল যেহেতু একটা উদ্বায়ী পদার্থ, তাহলে ওর বক্ররেখাটা কেমন হবে? তরল পার্টটা থাকবে না। তাহলে কোনটা বলতে হবে? এইটা, ঠিক আছে? এই যে এখানে দেখো, এই যে সলিড থেকে সরাসরি বাষ্প হয়ে গেছে, তরলের পার্টটা নাই। ওকে, এটা। তারপর উদ্দীপকের এ এবং বি এর বিক্রিয়াটি নন রেডক্স বিক্রিয়া। নন রেডক্স অ্যামোনিয়া আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, হ্যাঁ এটা একটা প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়া। নন রেডক্স কারণ কি? কারণ হচ্ছে প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া বলে, প্রশমন বিক্রিয়া বলে এটা একটা নন রেডক্স বিক্রিয়া, ঠিক আছে? তারপরে আসতেছি, কপার 2+ এর দ্রবণে এ দ্রবণ যোগে হালকা নীল বর্ণের অদক্ষেপ পড়ে। কপার 2+ এর দ্রবণে এ দ্রবণ যোগে অ্যামোনিয়া দ্রবণ যদি যোগ করো, আচ্ছা এটা একটু আমি চেক করে নিই। কপার 2+ এর দ্রবণে তুমি যদি এ যোগ করো, কপার 2+ না, কপার 2+, কপার 2+ এর দ্রবণে তুমি যদি এ দ্রবণ যোগ করো তাহলে হালকা নীল বর্ণের অদক্ষেপ পড়ে। আচ্ছা, সুমি আক্তার উত্তর দিচ্ছ গরুর ঘ, না এটা সঠিক উত্তর সবগুলা। হ্যাঁ, এটা সঠিক উত্তর আসলে ভাই সবগুলা, ঘোড়ার ঘ হবে, ঠিক আছে? কারণ কপার 2+ এর দ্রবণে এ দ্রবণ যোগ করা মানে কি? এ দ্রবণ মানে কি? এ দ্রবণ মানে হচ্ছে অ্যামোনিয়া দ্রবণ। কপারের দ্রবণে অ্যামোনিয়া যোগ করলে হালকা নীল বর্ণের অদক্ষেপ পড়ে। আরেকটা হচ্ছে কারণ কি বলতো, কি তৈরি হয় বলতো? কপার 2+ এর দ্রবণে তুমি যদি যোগ করো তাহলে কপার হাইড্রোক্সাইড তৈরি হয়, আর কিউ+ হাইড্রোক্সাইডের বর্ণ হচ্ছে হালকা নীল। এ ও বি এর বিক্রিয়ায় উৎপন্ন লবণ অম্লধর্মী অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়, তাই না? উৎপন্ন লবণটা কি? উৎপন্ন লবণটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড কি অম্লধর্মী? হ্যাঁ, কারণ অ্যামোনিয়া হচ্ছে একটা দুর্বল ক্ষার, হাইড্রোক্লোরিক অ্যাসিড পার্টটা হচ্ছে একটা সবল অ্যাসিড, তার মানে এটা অম্লধর্মী হবে। সঠিক উত্তর 1, 2, 3। কিভাবে অম্লধর্মী হয়েছে সেটা চেক দাও। দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড এটাকে তুমি যদি ভাঙো তাহলে দুইটা পার্ট পাবা, একটা হচ্ছে অ্যামোনিয়া, আরেকটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা একটা শক্তিশালী অ্যাসিড, স্ট্রং অ্যাসিড, এসএ, আর এটা একটা উইক বেস, ডব্লিউবি, দুর্বল ক্ষার। তো কে জিতবে? যে শক্তিশালী সে জিতবে, তাহলে ও জিতছে, অর্থাৎ এটা একটা অম্লধর্মী লবণ, ঠিক আছে? এটা একটু জটিল এমসিকিউ ছিল। এটা আসলে কোথায় আসছে? এটা আমাদের কোন বোর্ডে আসছে? হ্যাঁ, রাজশাহী বোর্ড 2024-এ আসছে। রাজশাহী বোর্ড 2024-এ এই প্রশ্নটা আসছে। এটা কিন্তু বেশ জটিল একটা এমসিকিউ ছিল। তো আমাদের আজকে এই ছিল আমাদের এমসিকিউ।